এই আপনার সমস্যা কি? আমার সিগারেট ফেলে দিছেন কেন? আমার মন চাইছে তাই ফেলে দিছি। আপনার মন চাইছে মানে এটা আমি টাকা দিয়া কিনছি, আপনি ফেলে দিছেন কেন? একবার বলছি না মন চাইছে তাই। দেখি, সরুন। আপনার সাথে ঝগড়া লাগার আমার কোনো ইচ্ছে নাই। কথাটা বলে স্বাধীন বারান্দা থেকে বের হয়ে সোজা ছাদে আসে আর নেহা সিনথিয়ার রুমে চলে যায়। আচ্ছা চলুন আপনাদের ওদের দুজনের পরিচয়টা দিয়ে দিই। নাম ইকরাম হোসেন স্বাধীন। সকলে ওকে স্বাধীন বলেই ডাকে। আজ 8 বছর নিজের বাপের সাথে কথা বলে না স্বাধীন। কথা না বলার কারণ, ওর যখন 10 বছর তখন ওর মা আর ছোট বোন অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর স্বাধীনের বাবা আরেকটা বিয়ে করে। তাই স্বাধীন আজ 8 বছর ঢাকা ওর চাচ্চুদের সাথে থাকে। 15 বছর বয়স থেকে ও নেশার জগতে চলে যায়। স্বাধীন গম্ভীর আর রাগী টাইপের ছেলে। ওকে ওদের সবাই ভয় পায়। ওর পরিবার বলতে ওর চাচ্চু, ওর চাচি আর ওর চাচাতো বোন মায়া, সুলতানা, সিনথিয়া। সিনথিয়া একজন ডক্টর আর স্বাধীন একজন মেডিকেল স্টুডেন্ট। স্বাধীনের বয়স 18। নেহার পরিচয়, নাম সাদিয়া জাহান নেহা। বাবা আর মার একমাত্র মেয়ে, ওর বয়স 22 আর ও একজন ডক্টর। ও একটু দুষ্টু প্রকৃতির। সিনথিয়াদের বাসায় আসলে স্বাধীনের পিছনে পড়ে থাকে। এতটুকু জেনে রাখুন। চলুন গল্পে ব্যাক করি। নেহা সিনথিয়ার রুমে আসতেই সিনথিয়া বলে, কি রে, আমার ভাইটারে জ্বালিয়ে আসছিস বুঝি? রে বান্ধবী, কি করব বল। এত কিউট একটা পোলা একটু না জ্বালালে হয় না। ও কিন্তু খুব রাগী। সেটা জানি। এভাবে ওরা কথা বলতে থাকে আর হাসাহাসি করে। আর এই দিকে স্বাধীন ছাদে এসে সিগারেট ধরিয়ে টানতেছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে। সকলে সকলের মতো করে ব্যস্ত। সকলে নিজের জীবিকা নির্বাহ করতেছে। স্বাধীনের মুখের কোণে হাসি ফুটে ওঠে আর নিমিষেই মিশে যায়। স্বাধীন সিগারেটটা খেয়ে নেমে এসে ওর চাচিকে বলে, মা, খাবার দাও, ক্ষুধা লাগছে। ও ওর চাচিকে মা বলে ডাকে আর ওর চাচির সাথে খুব ফ্রি। বাসায় থাকে ও অধিকাংশ সময় রুমে আর অধিকাংশ সময় ওর চাচির সাথে থাকে। আচ্ছা বস, দিতেছি। জলদি দাও। আর বড় আব্বু কই? তোর বড় আব্বু অফিসে। ও আচ্ছা, এখন খাবার দাও। ওকে। তারপরে মা ওকে খাবার সার্ভ করে আর স্বাধীন খেতে থাকে। খাবার শেষে স্বাধীন উঠে রুমে এসে একটা জামা গায়ে দিয়ে আর বাইকের চাবি নিয়ে নিচে বসে। ওকে দেখে ওর মা বলে, কই যাচ্ছিস? রাকিবের খালার বাসায় যাব। কেন? ওর খালাতো বোনকে নাকি কোন ছেলে দেখতে আসবে, আর ওদের পরিবারেও ও ছাড়া কোনো ছেলে নাই, তাই ওকে সাহায্য করব। ও আচ্ছা, যা সাবধানে যাস বাবা। ওকে, তোমার চিন্তা করা লাগবে না। আল্লাহ হাফেজ। স্বাধীন ওর মাঠ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে রাকিবদের বাসার দিকে রওনা দেয়। রাকিব হচ্ছে ওর বন্ধু এবং কিছুক্ষণের মাঝেই রাকিবের পাশে এসে পৌঁছে যায়। স্বাধীন ভিতরে ঢুকতে রাকিবের সাথে দেখা। মামা আসতেছস? হুম। চল, বর্তমানে ডেকোরেশনের ছেলেগুলো কাজ করতেছে, আমরা চল ছাদে। ওকে। তারপর ওরা কথা বলতে বলতে ছাদে এসে দাঁড়ায়। তখন স্বাধীন জিজ্ঞেস করে, শুধু দেখতে আসবো তাই বলে এমন ডেকোরেশন কেন? আরে দেখে গেছে আরো 1 মাস আগে, এখন বিয়ে। তুই না বলছত যে ওরে দেখতে আসবো? সেটা আমায়ও বলেছিল একটু আগে, জানতে পারছি এটা। ও। তখনই রাকিবের কাজিন আসে, যার বিয়ে। তার নাম শরীফা। রাকিবদের সাথে পড়তেছে, তাই স্বাধীন ওকে তুই করেই বলে। অভিনন্দন। ধন্যবাদ। হুম, তো ট্রিট দে। নিচে গিয়ে যা খেতে মন চাই তা খা। ধরু, সেটা তো দাওয়াত, তুই আর তোর জামাই ট্রিট দিবি। না গো সোনা, তা দিব না। তুমি যে নাদান, খাওয়া শুরু করলে 10-12 হাজার টাকা খাবা। তারপরেও তো আমি মোটা হই না। তুই যেগুলো খাস সেগুলো খেলে কি আর মোটা হওয়া যায়? এভাবে ওরা কথা বলে। কিছুক্ষণ পরে শরীফার ফোনে একটা কল আসে। তখন স্বাধীন বলে, যা, জামাই কল দিছে। তোকে বলতে হবে না, আমি যাচ্ছি। এটা বলে শরীফা চলে যায় আর স্বাধীন এবং রাকিব
কথা বলতে থাকে। তখন রাকিব বলে, মামা বিএফ খেলবি? হুম, অনেক দিন হয়েছে খেলি না, চল খেলি। তারপর দুজন ফোন বাইক করে গেম খেলা শুরু করে। কিছুক্ষণ পর সেখানে দুজন ছেলে আসলো। রাকিব আর স্বাধীন তাদের দেখেও পাত্তা না দিয়ে গেমে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর ছেলেগুলো এসে রাকিবের উদ্দেশ্যে বলে, ভাইয়া শরীফা আপু কই? খালাম্মা তো বলছিল উপরে আছে, কিন্তু ওরে তো দেখতাছি না। মামা এফএফ খেলবি? ছিল, এখনো ওর রুমে। তুমি কে? আরে আমায় চিনো নাই? না তো, তুমি কে? আরে আমি শরীফা আপুর ফুফাতো ভাই সজীব। ও হ্যাঁ, মনে পড়েছে। তো কি খবর সজীব বাবু? তুমি মিয়া আমায় এখনো বাবু ডাকো, তুমি বদলা বা না? মিয়া আর কত বদলালাম? তো বলো কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই, তুমি? আলহামদুলিল্লাহ। ছেলেটা কি? আমার কাজিন রফিক চৌধুরী। ও হাই। হ্যালো ভাইয়া। ভাইয়াটাকে তোমার বন্ধু? আমার বন্ধু স্বাধীন। মামা। ও হাই ভাইয়া। এভাবে কিছুক্ষণ চারজন মিলে কথা বলার পর রাকিব আর সজীব নিচে চলে আসে। আর রাকিব এবং স্বাধীন ছাদে দাঁড়িয়ে থাকে। হঠাৎ স্বাধীনকে সিনথিয়া কল দেয়। কি রে, কই তুই? রাকিবদের বাসায়। কিছু বলবি? বাসায় আস। কেন, কিছু কি হয়েছে? আরে না, শপিং এ যাব তাই। ও আচ্ছা, তোর ওই জাউরা বান্ধবীটা আছে নাকি রে? আমার আবার কোন জাউরা বান্ধবী? নেহা আপু। ওহ না, ও চলে গেছে। আচ্ছা, তুই রেডি হ, আমি আসতেছি। ওকে। কথাটা বলে সিনথিয়া কল কেটে দেয়। স্বাধীন রাকিবকে সব বলে বিদায় নিয়ে চলে আসে। রাকিব বাসে আসতেই ওর মার সাথে দেখা। ওর মা বলে, কি রে, চলে আসছোস? হুম, আপু নাকি শপিংয়ে যাব। ও আচ্ছা, তোর বড় আপু আসছে, যা কথা বলি আয়। ওকে। কথাটা বলে স্বাধীন ওর বড় আব্বু রুমে চলে আসে। দেখে ওর বড় আব্বু হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসের বই পড়তেছে। বড় আব্বু, হ্যাঁ বল। গাড়ির চাবিটা দাও। টেবিলে রাখা আছে, নিয়ে যা। ওকে আব্বু, কিছু টাকা দিবা? চেক বই আছে, সেটা নিয়ে আয়। ওকে। কথাটা বলে টেবিল থেকে চেক বই আর চাবি নিয়ে চেক বই ওর বড় আব্বুকে দিয়ে চাবি রেখে দেয়। ওর বড় আব্বু সাইন করে দেয়। অ্যামাউন্টটা বসাই নিস। ওকে। কোথাও যাবি নাকি? হুম, আপুকে নিয়ে শপিংয়ে যাব। ওকে, সাবধানে গাড়ি চালাস। ওকে। তারপর স্বাধীন বড় আব্বুর রুম থেকে বের হয়ে সোফায় এসে বসে। তখন ওর মা ও আসে আর বসে বলে, কি রে, কি কথা বলছোস? গাড়ির চাবি নিছি আর টাকা নিছি। ও আচ্ছা, গাড়ি সাবধানে চালাস বাবা। আরে আমি কি কখনো অসাবধানে গাড়ি চালাই নাকি? আচ্ছা। কথাটা বলে ওর মা রান্নাঘরে চলে যায়। তখন সিনথিয়া এসে আর বলে, কেমন লাগতেছে আমায়? পেতনির মতো। শালা কুত্তা, তোরে তো আমি। আমায় কি? কিছু না, চল। ওকে, চলো। তারপর দুই ভাই বোন বের হয়ে পড়ে। গাড়িতে উঠে স্বাধীন সিনথিয়াকে বলে, একটা কথা বলবো? বল, কি বলবি? তোকে খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। সিনথিয়া কথার বিপরীতে স্বাধীন মুচকি হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে আর রওনা দেয় শপিং মলের দিকে এবং কিছুক্ষণের মাঝে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে সিনথিয়া এবং স্বাধীন মলের ভিতরে ঢুকে। সিনথিয়া লেডি সাইডে গিয়ে কেনাকাটা শুরু করে আর স্বাধীন এক পাশে অসহায়ের মতো বসে আছে। তখন ওর পাশে একজন বসে বলে, মেয়েদের সাথে মলে আসতে বিরক্ত লাগে তাই না? হুম। এটা বলে পাশ ফিরে দেখে নেহা বসে আছে। স্বাধীন বলে, আপনি? আমি কেন? আপনি এখানে কেন? মানুষ মলে কি জন্য আসে? শপিং করতে। আমিও তাই করতে আসছি। তো আমার সাথে কি? না, সে আসার পর থেকে দেখতেছি তুমি এখানে বসে আছো। ওয়েট, আপনি আমায় তুমি করে কখন থেকে বলা শুরু করলেন? ও সরি, তোরে কেন আমি তুমি করে বলতেছি? সেটাই। এখন যান, শপিং করেন। ওকে, যাচ্ছি, থাক। যান।
তারপর নেহা আর কোনো কথা না বাড়ি মুচকি হাসি দিয়ে শপিং করার জন্য সিনথিয়ার কাছে চলে যায়। প্রায় 3 ঘন্টা পর ওদের শপিং শেষ হয় আর ওরা বের হয়। আর স্বাধীন বলে, তোদের সাথে আসা মানে নিজের জীবন নিজে শেষ করার সময়। এখন চল। যাব না, আগে কিছু খাবো তো, চল রেস্তোরাঁয়। ওকে চল। তারপর 3 জন মিলে রেস্তোরাঁয় আসে এবং খাবার অর্ডার দেয়। তখন স্বাধীন বলে, আপু, তোর এই বান্ধবী ছাড়া কি আর কোনো বান্ধবী নাই? কেন রে? আমি আবার তোর কি করছি? আপনি আবার আমার কি করবেন? ওকে এমনি জিজ্ঞেস করছি। ও, ওর আর কোনো বান্ধবী নাই? সো স্যাড। কেন রে? বোন তুই থাম, আর স্বাধীন তুই চুপ কর। ওকে। ঠিক তখনই খাবার আসে। ওরা খাবার শুরু করে। খাবার খেয়ে 3 জন মিলে গাড়ির দিকে আসে। তখনই কিছু বকাটে বলে, আহ মাম্মা, কি করা দুটা মাল। স্বাধীন এসব শুনে ওদের সামনে যায়। তখন ওদের লিডার বলে, কি রে, 1 রাতের জন্য দিবি? 1000 করে দেব। হো রিয়েলি? সত্যি। কিন্তু কিন্তু কি? কিছু না। আচ্ছা যা, তোদের সাথে ওরা 1 রাত থাকবো। একটা শর্ত আছে। শর্ত সম্পূর্ণ করতে পারলে তাও একদম ফ্রি। কি শর্ত বল? শর্ত হচ্ছে আমায় মেরে তারপর যেতে হবে। ওকে, এই সবাই হিরোটাকে মেরে দাও। তখন ছেলেগুলো হকি স্টিক বের করে হাসতে হাসতে আসে। তখন স্বাধীন হাসতে হাসতে কোমর থেকে গুলি বাহির করে সব কয়টার পায়ে গুলি করে। সবাই মাটিতে পড়ে যায়। তখন পুলিশ আসে এবং ওদের তুলে নিয়ে যায়। ওদের লিডার যাবার সময় সব ভিলেনের মতো বলে, তোকে দেখে নেব শালা। অফিসার দাঁড়ান, এই নে দেখ। শালা, তোকে আমি শেষ করে দেব। আমি কার ছোট ভাই জানোস না? ওকে আগে জেল থেকে বের হ। স্বাধীন এটা বলে পুলিশ অফিসাররা ওদের কিছু বলতে না দিয়ে নিয়ে চলে যায়। স্বাধীন সিনথিয়াদের কাছে এসে বলে, চলো আপু। ওকে চল। এটা বলে চলা শুরু করে। তখনই রাকিব স্বাধীনের সামনে শরীফা আরও কিছু মেয়ে ওদের নিয়ে দাঁড়িয়ে বলে, তো নেহা, সিনথিয়া আপু কি খবর? ভালো। তোর? আমারও ভালো। কি রে শরীফা, কি খবর তোর? এই তো আপু, ভালো। তোমার? ভালোই তো শুনলাম, তোর নাকি বিয়ে? হুম। দেখলি সিনথিয়া, আমাদের ছোটদের বিয়ে হয়ে যাচ্ছে আর আমাদের হচ্ছে না। আমি আপনাদের জন্য জামাই খোঁজা শুরু করি, তাহলে আপনাদেরও আফসোস করতে হবে না। লাগতো না, থাক। রাতে চলে আসবা, একসাথে মজা করব। ওকে। দোস্ত চলে আসিস, আমরা এখন যাই, শপিং করে আসি। ওকে। তারপর ওরা রাকিবদের থেকে বিদায় নিয়ে স্বাধীনরা গাড়িতে ওঠে, বসে এবং স্টার্ট দেয় আর চালানো শুরু করে। তখন নেহা বলে, কিরে, তুই গান দিয়ে কি করস? আরে এমনি আত্মরক্ষার জন্য। ও, তো পুলিশ তোকে কিছু বললো না কেন? আমায় বলবে কেন? আমি কি কোনো অপরাধ করছি? ওরা যেটার যোগ্য সেটা করছি। ও তো গুলি লাইসেন্স করা তো। এখন আল্লাহর ওয়াস্তে চুপ থাকুন। তারপর নেহা চুপ করে বসে থাকে এবং স্বাধীন ড্রাইভ করতে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর নেহার বাসার সামনে এসে থামে আর ওকে নামিয়ে দিয়ে আবার ড্রাইভ করা শুরু করে। তখন স্বাধীন সিনথিয়া বলে, এই তুই না বলছত যে তুই একলা শপিং করবি, তো বাইরে কেন ডাকছস? এমনই। এমনি বাল। গালি দিচ্ছ কেন? সরি, চুপ করে বস। কিছুক্ষণ পর ওরা বাসায় পৌঁছে যায়। স্বাধীন সিনথিয়াকে গেটের সামনে নামিয়ে দিয়ে বলে, আপু বাসায় যা, আমি একটু ব্যাংক থেকে আসি। ব্যাংকে কেন? টাকা তুলতে। ওকে, সাবধানে যাস। ওকে। কথাটা বলে স্বাধীন গাড়ি ঘুরিয়ে ব্যাংকের দিকে রওনা দেয় এবং মাঝপথে এসে মলের গ্যাংয়ের লিডার আবার নতুন কিছু ছেলেপেলেকে নিয়ে ওর গাড়ি থামায়। স্বাধীন গাড়ি থেকে নেমে বলে, কিরে, তোকে কে ছাড়লো? একটু আগেই তো তোকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি হচ্ছি শহরের এমপির ছোট ভাই। আমার বের হতে 2 মিনিটের ব্যাপার। ও আচ্ছা, সামনে থেকে সর। সবার জন্য রাস্তা আটকাই নাই। তো কি করবি? জলদি কর, আমার সময় নাই। ওই যা, শালাকে উচিত শিক্ষা দে।
কথাটা বলার পরপরই কিছু ছেলে স্বাধীনের দিকে দৌড়ে আসে রড নিয়ে। স্বাধীন তখন আবার গুলি বাহির করে সব কয়টার পায়ে গুলি করে দেয়। তখন সবাই গুলি করা শুরু করে স্বাধীনকে। স্বাধীন গাড়ির ভিতরে ঢুকে মুচকি হাসি দিয়ে একসাথে দুইটা বের করে, সব কয়টার হাত বরাবর গুলি করে আর সব কয়টার হাত থেকে গুলি পড়ে যায়। তখন স্বাধীন বলে, শোন, তোর ভাইকে আমি মন্ত্রীকেও মানি না, সরহাট। কথাটা বলে স্বাধীন গাড়িতে উঠে ব্যাংকের দিকে আসে আর মারুফ রাগে গজগজ করতে থাকে। স্বাধীন ব্যাংক থেকে টাকা তুলে বাসে আসে। তখন ওর চাচি বলে, কি রে, মারামারি করে আসছস? ও সিনথিয়া সব বলে দিছে। দেখ বাবা, এসব থেকে দূরে থাক। দেখো মা, অন্যায় যারা করে তাদের সাথে এসব করতে হয়। আর খাবার লাগাও, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। স্বাধীন কথাটা বলে উপরে নিজের রুমে চলে আসে। রুমে সে দরজা লাগিয়ে মানিব্যাগ, ঘড়ি এবং ফোন কম্পিউটারের পাশে রাখে। শার্ট প্যান্ট খুলে শর্ট প্যান্ট এবং খালি গায়ে সিগারেট নিয়ে বারান্দায় আসে। স্বাধীন বারান্দায় এসে সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়ে। তখন ওর বারান্দা বরাবর অন্য বাসার আরেকটা বারান্দা ছিল, সেখান থেকে একটা মেয়ে ওকে খারাপ ভঙ্গি দেখাচ্ছিল। স্বাধীন পাত্তা না দিয়ে সিগারেট খেয়ে রুমে এসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় এবং ফ্রেশ হয়ে আসে এবং শর্ট প্যান্ট, শর্ট গেঞ্জি গায়ে দিয়ে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে নিচে আসে। তখন দেখে বড় আব্বু সোফায় বসে আরিফা আজাদ ভাই বই পড়তেছে। তখন স্বাধীন ওনার পাশে বসতে বসতে বলে, বড় আব্বু, তুমি সর্বদা কি এসব পড়তে থাকো? বোরিং ফিল করো না নাকি? আরে না, আমি অফিসে বসেও পড়ি। জানি, এত পড়ে কি পাও বলো তো? শান্তি। কীরকম? তা আমি তোকে বোঝাতে পারবো না, তা শুধু বই প্রেমিকরাই বলতে পারবে। ও আচ্ছা, এখন বই রাখো, চলো খাবার খাবে। ওকে চল। তারপর স্বাধীন বড়াব্বুকে নিয়ে টেবিলে আসে। তখন সিনথিয়া এসে বসে। তখন বড়াব্বু বলে, স্বাধীন, কত টাকা তুলছস? 20,000। ও, এত কম কেন? উঠাচ্ছস তো আরও কিছু নীতি। না, আমার বর্তমান যত টাকা প্রয়োজন তত টাকা নিছি। তো কি করবি টাকাগুলো দিয়ে? আমার একটা ফ্রেন্ডের বিয়ে, ওর জন্য উপহার নিব এবং ট্যুরে যাব। তো কলেজে আবার কখন জয়েন করবি? ট্যুর থেকে এসে। কয়দিনের ট্যুর? একদিনের জন্য। আচ্ছা, খাবার খা এখন। তারপর সবাই চুপচাপ খাবার খেয়ে উঠে নিজেদের রুমে চলে যায়। স্বাধীন নিজের রুমে এসে ফোন ওপেন করতে রাকিবের মেসেজ ভাসে ওঠে স্ক্রিনে। স্বাধীন মেসেজ ওপেন করে সেখানে লেখা ছিল, মামা জলদি চলে আসিস। ওকে মামা, তুই চিন্তা করিস না, মাগরিবের পরে আমি চলে আসব। এটা মেসেজ করে দিয়ে ফোন চার্জে দিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকাল 5টা বাজে। রাকিব স্বাধীনকে ডাকতেছে, তবে ঘুম থেকে উঠতেছে না রাকিব। এবার রেগে পানি এনে ঢেলে দিল। তখনই স্বাধীন লাফ দিয়ে উঠে পড়ল। অবশেষে মহারাজ উঠছেন। পানি মারছত কেন? না মারলে কি উঠতি? এখন যা, ফ্রেশ হয়ে আয় শালা। ওকে। স্বাধীন এটা বলে ফ্রেশ হয়ে আসে। রাকিব বলে, হলুদ পাঞ্জাবি আছে না? হুম। সেটার পর। ওকে। এটা বলে স্বাধীন হলুদ পাঞ্জাবি আলমারি থেকে নামিয়ে পরে নেয় এবং চুলগুলো ঠিকঠাক করে নেয়। হাতে ঘড়ি, চোখে চশমা এবং একটা পারফিউম গায়ে মেখে দুজন রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন নিচে আসতে দেখে সিনথিয়া হলুদ শাড়ি পরে রেডি। কিরে পেতনি, তোকে আজ এত সুন্দর লাগতেছে কেন? আরে পেতনি না, তুই পেতনি, তোর বউ পেতনি, আর আমি সবচেয়ে সুন্দর। ও তাহলে চল মা, যাচ্ছি। সাবধানে যাস। ওকে। এটা বলে তিনজন বের হয়ে পড়ে গাড়ির সামনে এসে। নেহাদের বাসার সামনে চল, ও সেখানে আছে, উঠবে। ওকে। কথাটা বলে গ্যারেজ থেকে গাড়ি বের করে। তারপর সিনথিয়া আর রাকিব ওঠে। স্বাধীন ওদের নিয়ে নেহাদের বাসার সামনে আসে। তখন নেহা বাসা থেকে বের হয়েছে। অন্ধকার, তাই নেহাকে দেখা যাচ্ছে না। তারপর নেহা ও গাড়িতে উঠে পড়ে এবং স্বাধীন আবার গাড়ি চালানো শুরু করে। স্বাধীন আর রাকিব কথা বলতে বলতে ড্রাইভ করে এবং কিছুক্ষণের মাঝেই সবাই রাকিবদের বাসার সামনে এসে দাঁড়ায়। স্বাধীন রাকিবদের নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে চলে যায়।
আর ওরা ভিতরে ঢুকে পড়ে। তখন স্বাধীনও এসে ঢুকে পড়ে এবং রাকিবকে খুঁজে ওর সাথে ঘুরতে থাকে আর বলতে থাকে। আর এইদিকে শরীফাদের রুমে বসে আছে সিনথিয়া এবং নেহা। কিছুক্ষণ পর নাচার পালা আসলো। তখন সবাই শরীফাকে নিয়ে নিচে আসলো। তখন সিনথিয়া আর নেহাও সবার সাথে নাচতে আসলো। তখনই দুইটা ছেলে একটা নেহার হাত ধরে নাচতে শুরু করে আর একটা সিনথিয়ার। নেহা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আপনি কে? আমি শরীফার মামাতো বোনের কাজিন। ও তো আমার হাত ধরছেন কেন? আপনি একলা নাচতেছেন তাই। লাগবে না, আমি আর নাচবো না। আর সিনথিয়া চল। এটা বলে সিনথিয়া এবং নেহা একপাশে গিয়ে বসলো। আর এইদিকে স্বাধীন রাকিবের সাথে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওর চোখ পড়ে নেহার দিকে। ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ নেহাকে পুরো হলুদ পরীর মতো লাগতেছে। তখন নেহা নার্ভাস ফিল করে। এইদিকে সেদিকে তাকাই, তখন দেখে স্বাধীন ওর দিকে তাকিয়ে আছে। নেহা সেটা দেখেও না দেখার ভান করে। তখন রাকিবের কথাই স্বাধীনের হুঁশ আসে। কিরে দেখতাছিস? কিছু না, চল। ওকে। এটা বলে ওরা হাঁটা শুরু করলো, একবার এই পাশে আরেকবার ওই পাশে। হঠাৎ একটা মেয়ে স্বাধীনের সাথে ধাক্কা খেয়ে দুজনেই মাটিতে পড়ে যায়। আর ভুলবশত মেয়েটার ঠোঁট স্বাধীনের ঠোঁটের সাথে লাগে। স্বাধীন মেয়েটাকে সরিয়ে দিয়ে বলে, হাঁটার স্টাইল এমন কেন? দেখে হাঁটতে পারেন না? সরি। বাল সরি থাকেন। আর চল রাকিব। কথাটা রাগ নিয়ে বলল এবং ও এটা বলে মেয়েটাকে না তুলে সোজা হাঁটা শুরু করে। তখন রাকিব স্বাধীনকে বলল, কিরে মামা এমন রিয়েক্ট করছিস কেন? দূর হালা, তুই বুঝি দেখোস নাই ও যে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিছে? হয়তো ভুলবশত লাগছে। ভুলবশত লাগবো কেন? ও কি দেখে হাঁটতে পারে না? আরে তুই এমন রিয়েক্ট করতেছস কেন? তো কেমন রিয়েক্ট করব? থাক তুই, আমি যাচ্ছি গা। কথাটা বলে রাকিবকে কিছু বলার সুযোগ না দিয়ে সিনথিয়া আর নেহাকে নিয়ে চলে আসে। তখন রাকিব শরীফা আর ওর মা এবং কিছু আত্মীয়র সাথে একসাথে হয় এবং রাকিবের মা বলে, ওরা কেন চলে গেল? আরে কোথাকার একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছে, এমন ভুলবশত ওদের ঠোঁট একসাথে হয়ে গেছে। আর ওই মেয়েটার সাথে রাগারাগি করে একপাশে এসে ফোন আছাড় মারে। আমি এটাই জিজ্ঞাসা করায় ওর ভালো চলে যায়। ও, মেয়েটাকে চেনস? আরে না। তখন ভিড়ের ভিতর থেকে সে মেয়েটা বের হয়ে বলল, আমি। কি তানহা তুই? আপু। তোকে না ওর ছবি দেখিয়ে বলেছিলাম ওর সাথে দুষ্টুমি করবি না। এখন দেখ, তোর জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। তখনই রাকিবের বাবা এসে বলে, এখানে ভিড় না করে যাও সবাই সবার জায়গায়। ওকে। এটা বলে সবাই চলে যায়। তখনই শরীফা তানাকে নিয়ে নিচের রুমে আসে আর বলে, তুই এটা কি করছস? শয়তানি করতে মানা করেছিলাম না? সরি, ভুলবশত হয়েছে। নাটক করিস না, আমি জানি তুই এসব জেনে বুঝে করছস। কেন করছস সেটা বল। ছেলে দেখলে মাথা ঠিক থাকে না। কি করব বলো, ও এত সুন্দর তাই কিস দেবার জন্য এটাই করলাম। ওকে চিনোস না, ও তোকে জিন্দা কবর দিয়ে দেবে। এখন যা, ওর সাথে কথা বলে দেখি। এটা বলে শরীফা তানহার রুম থেকে বাহির করে দেয়। তখন শরীফা সিনথিয়ার ফোনে কল দেয়। আর এইদিকে স্বাধীন রেগে ড্রাইভ করতেছে। সিনথিয়া আর নেহা জিজ্ঞেস করতেছে কিন্তু কিছু বলে না। তখনই সিনথিয়ার ফোনে কল দেয়। সিনথিয়া রিসিভ করতেই শরীফা বলে, আপু, ওকে ফোনটা দেন। ওকে, স্বাধীন নেহা কল দিচ্ছে, কথা বল। আমি কথা বলবো না, ফোন রাখতে বল। কি রে শরীফা, স্বাধীনের কি হয়েছে কিছু জানোস? তারপর শরীফা সব বলে। সব শুনে সিনথিয়া আর নেহা একজন আরেকজনের দিকে তাকায়। হঠাৎ নেহার রাগ ওঠে। তখন নেহা স্বাধীনকে বলে, গাড়ি থামা, আমাকে নামিয়ে দে। কেন, কই যাবি? তোর জানতে হবে না। আর তোকে কি বলছি, গাড়ি থামা। চুপ, একদম চুপচাপ বসে থাক। এটা বলে চিৎকার দেয়। স্বাধীনের চিৎকার শুনে নেহার রাগ উধাও হয়ে যায়। স্বাধীন কিছুক্ষণের মাঝে বাসায় পৌঁছে যায়। নেহা আর সিনথিয়াকে নামিয়ে দিয়ে গাড়ি গ্যারেজে পার্ক করতে চলে যায়। স্বাধীন গাড়ি পার্ক করে এসে রাগে ঠাস ঠাস পায়ে হাঁটতে হাঁটতে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। তখন মা বলে, কি রে, কি হয়েছে? তোরা এত তাড়াতাড়ি আসছস কেন? আর ওর বা কি হয়েছে? আরে কিছু না, ও রেগে আছে।
কিন্তু কেন? সেটা তো আমরাও জানি না। তখন রাকিবের কল আসে। স্বাধীন কই আপু? ও রুমে চলে গেছে, রেগে আছে। জানি, আমি গাড়ি নিয়ে আসতেছি, তোমরা পোশাক খুলিও না। ওকে। রাকিব এটা বলে কল ব্যাক দেয়। তখন সিনথিয়াকে জিজ্ঞেস করে, কিরে, কে কল দিছে? রাকিব কি বলছে? বলছে ও গাড়ি নিয়ে আসতেছে। আচ্ছা। এটা বলে ওরা সোফায় বসে এবং কিছুক্ষণ পর রাকিব আসে আর স্বাধীনের রুমের সামনে এসে বলে, দোস্ত দরজা খোল। সরি দোস্ত। ভাই দেখ, এখান থেকে যা, আমার মাথা গরম আছে। আরে সরি বললাম তো। ওকে। তোকে একবার বলছি না যেতে, কথা কানে যায় না? চিৎকার করে কথাটা বলে। তখন সিনথিয়া রাকিবকে টেনে নিয়ে আসে আর বলে, ও এখন রেগে আছে, চল সকালে রাগ ঠান্ডা হলে নিয়ে আসিস। ওকে। এটা বলে রাকিব সিনথিয়ার মাকে বিদায় জানিয়ে ওদের নিয়ে রওনা হয় এবং কিছুক্ষণের মাঝে ওরা এসে পৌঁছে যায়। রাকিব ওদের নামিয়ে দিয়ে বলে, আপনারা ভিতরে যান, আমি দুলাভাইদের বাড়ি যাচ্ছি। ওকে। কথাটা বলে রাকিব চলে যায় আর নেহা এবং সিনথিয়া ভিতরে আসে এবং শরীফার রুমে আসে, শরীফার সাথে কথা বলে। আর এইদিকে রাত 12টা বাজে আর স্বাধীন নিজের রুমে একের পর এক সিগারেট খাচ্ছে আর রাগে ফুঁসতেছে। ওরা তো রাগ করার কারণ ও জানে, মেয়েটা জেনে বুঝে এমন করেছে। ও শরীফাদের মেহমান বলে কিছু বলে নাই, না হয় এতক্ষণে ওর লাশও খুঁজে পেত না। তখনই স্বাধীনের ফোনে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করে দেখে কেউ একজন সিন থেকে জোর করে জামা কাপড় খুলে ওকে ধর্ষণ করার চেষ্টা করতেছে। তখন সে লোকটা লোকেশন সেন্ড করে। স্বাধীন লোকেশন দেখে আরও রেগে যায়। তখনই ও ডয়ের থেকে গুলি দুইটা নিয়ে কোমরে গুজে গাড়ির চাবি নিয়ে নিচে আসে আর দেখে ওর বড় আব্বু আর মা বসে কথা বলতেছে। তখন স্বাধীন বলে, সিনথিয়া আপু কই? ওদের তো রাকিব এসে নিয়ে গেছে। আর কিছু না বলে ও জোরে হেঁটে বের হয়ে গাড়ি নিয়ে রাকিবদের বাসার সামনে আসে। তখন রাকিবদের গেটের সামনে এসে গাড়ি থেকে নেমে ও রাগান্বিত কণ্ঠে ভিতরে ঢুকে দোয়াতে গুলি নিয়ে বলল, শালা শোরের বাচ্চা, রাকিব কই তুই শালা? তখনই স্টেজে শরীফাকে নেহা মেহেদি দিতেছে এবং রাকিবও ফটোশ্যুট করতেছিল। তখন স্বাধীনের এই এন্ট্রি দেখে রাকিব এবং সবাই অবাক হয়ে তাকায়। রাকিব ওর সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তখন স্বাধীন গুলিগুলো কোমরে গুজে রাকিবের বুকে লাথি মেরে বলে, আমার বোন কই? রাকিব স্বাধীনের লাথি খেয়ে মাটিতে পড়ে যায়। বুকে হাত দিয়ে উঠে বলে, উপরে কি হয়েছে? ওর সাথে যদি খারাপ কিছু হয়, মান্দার পোলা, তোর পুরা বংশকে নির্বংশ করে দিব আমি। এটা বলে ফোন বাহির করে। লোকেশনটা দেখে উপরে আসে। ওর পিছন পিছন রাকিব সহ সবাই আসে। স্বাধীন একটা রুমের সামনে এসে লাথি মারতে যাবে, তখন রাকিব বলে, এখানে কিছু নাই। স্বাধীন রাকিবের কথায় কান্না দিয়ে লাথি মেরে দরজা ভেঙে লাইট অন করে একটা ছেলে সিনথিয়ার সাথে জোর করে শারীরিক কাজ করতেছে। সিনথিয়ার মুখ টেপ দিয়ে বাঁধা। সিনথিয়া তারপরও নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। স্বাধীন আচমকাই ভিতরে ঢুকে যায়। ছেলেটা সিনথিয়াকে ছেড়ে দিয়ে ওঠে আর সিনথিয়া নিজেকে একটা চাদর দিয়ে ঢেকে নেয়। তখন স্বাধীন গিয়ে ছেলেটাকে সবার সামনে বাহিরে এনে ওকে মারা শুরু করে। তখন একজন লোক এসে স্বাধীনের পা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমার ছেলেকে ছেড়ে দেন। সরেন, আপনার এমন ছেলেকে বাঁচাইতে আসতে ঘৃণা করতেছে না? সরেন আর পা ছাড়েন। প্লিজ ছেড়ে দেন। স্বাধীন লোকটাকে ছাড়িয়ে দিয়ে আর ছেলেটাকে সবার সামনে উলঙ্গ অবস্থায় ছুঁয়ে আছে। তখন রাকিব কোমর থেকে গান একটা বের করে। ওই গানের প্রতিটা বুলেট ছেলেটার মধ্যে চালিয়ে দেয় আর ছেলেটা নিস্তব্ধ হয়ে যায় আর লোকটা কান্নায় ভেঙে পড়ে। তখন সবাই বলা বলি করে, একদম ঠিক করেছে। তখন রাকিব স্বাধীনের সামনে এসে বলে, এটা তুই কি করতেছস? স্বাধীন গানটা কোমরে ঢুকে রাকিবের দিকে তাকিয়ে নিজের শরীরে সম্পূর্ণ শক্তি দিয়ে লাথি মারে। রাকিব স্বাধীনের লাথি খেয়ে কিছু দূর গিয়ে পড়ে আর তখন স্বাধীন চিৎকার করে বলে, শালা, আমি প্রথমবার ওই মেয়েকে ওর এটার জন্য কিছু বলি নাই, চলে গেছি। তুই গিয়ে আবার কেন ওদের নিয়ে আসছস? আর এটা কি হয়েছে? তখন রাকিব মাটি থেকে উঠে বলে, সরি রে, আমি জানতাম না। তোর এসবের জন্য আমি অনেকবার বিপদে পড়ছি, আর আজ তোর জন্য আমার বোন নিজের ইজ্জত হারিয়েছে। রাকিব মাথা নিচু করে নেয়। তখন সবাই কিছু পুলিশ ঢুকে আর স্বাধীনকে বলে,
ওকে মারছো কেন? ও একজন ধর্ষক। ওকে, এটা তাহলে তুমি ঠিক করছো। এটা বলে ওরা চলে যায় আর স্বাধীন ভিতরে এসে সবাইকে বাহির করে। নেহাকে বলে, ওকে জামা পরিয়ে দিন। ওকে। তারপর স্বাধীন বাহিরে এসে দরজা লাগিয়ে দেয়। তখন স্বাধীন সবার উদ্দেশ্যে বলে, এই ঘটনা এখানে যেন সীমাবদ্ধ থাকে, আর না হয় আমার রাগ সম্পর্কে জানেন না কেউ। আমি ডক্টর হচ্ছি, আবার সাথে নিজের পরিবারের শত্রুদের জন্য খুনি। ওকে। এবং সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর শরীফার বাবার কাছে কল আসে আর উনি মাথা নিচু করে নেয় আর সবাই বুঝে যায় কি জন্য করেছে। ঠিক তখনই নেহা সিনথিয়াকে জামা কাপড় পরিয়ে ধরে ধরে বাহির করে এবং রওনা দেয় আর রাকিব বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন স্বাধীন বলে, রাকিব আর শরীফা, ভালো থাকিস। তোদের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক এখানে ইতি দিল। কথাটা বলে স্বাধীন চলে যায়। রাকিব মাটিতে বসে যায়। তখনই শরীফা তানাকে সামনে এনে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, সর্বপ্রথম তোর জন্য আমাদের এত ভালো বন্ধুত্ব নষ্ট হয়েছে শালা। আমার চাচাতো ভাইয়ের চরিত্র বাপের মতো হয়েছে শালা। যা উপরে। শরীফা, বাবা চিৎকার করো না, তোমার এই ভাইয়ের জন্য তোমার ভাতিজা এমন হয়েছে, আর আজ আমার খুশির দিনকে কান্নার দিনে পরিণত করছে। এটা বলে কান্না করতে করতে দৌড়ে নিচে গিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। আর সবাই চলে যায় এবং ওদের বাড়ির সবাই মাথায় হাত দিয়ে বসে থাকে এবং ছেলেটার লাশ সেখানে পড়ে থাকে। তখন শরীফার বাবা ওনার ভাইয়ের উদ্দেশ্যে বলে, তোর ছেলের লাশ এখান থেকে সরা, আর তুইও বাসা থেকে বের হ। তারপর শরীফার চাচা ওনার সন্তানের লাশ নিয়ে চলে যায়। আর এইদিকে রাকিব ছাদে এসে সিগারেট ধরে ভাবতেছে এটা কি হলো। আর এইদিকে স্বাধীন রাগে গাড়ি নিয়ে একটানে বাসে চলে আসে। স্বাধীন তখন নেহা আর সিনথিয়াকে বলে, বড় আব্বু আর মা যেন কিছু না জানে। ওনারা জিজ্ঞেস করলে বলবেন যে ওর পেটে ব্যথা উঠছে। ওকে। তখন এটা বলে দরজার সামনে এসে দেখে দরজায় তালা মারা। স্বাধীনের কাছে একটা চাবি ছিল, তা দিয়ে খুলে নেয় আর ভিতরে ঢুকে দেখে মা আর বড় আব্বু নিজেদের রুমে ঘুমাচ্ছে। নেহা সিনথিয়াকে ধরে রুমে নিয়ে আসে। স্বাধীন ওদের পিছন পিছন আসে। রুমে এসে সিনথিয়াকে বিছানায় বসিয়ে দেয় আর স্বাধীন ওর পাশে বসে ওর মাথা বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলাতে বুলাতে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাব। তখনও সিনথিয়া কান্না করতেছে। তখন নেহা বলে, সরি। বাট হোয়াই? ওখানে যাবার জন্য। ইটস ওকে, যা হবার হয়ে গেছে। এখন ওর সাথে থাকুন, আর সকালে মা আর বড় আব্বুকে কিছু বলবেন না। আমরা না হয় বলবো না, কিন্তু লোকজনে যে জেনে গেছে। তার ব্যবস্থা আমি করতেছি। ওকে। ওকে, ঘুমান। গুড নাইট। গুড নাইট টু। স্বাধীন মুচকি হাসি দিয়ে বের হয়ে যায় এবং নিজের রুমে এসে বিছানায় বসে সিগারেট ধরে। তখন ও পকেট থেকে ফোনটা বের করে রাকিবকে কল দেয়। কি? সরি। আরে তোরে সরি, আমার জন্য সিনথিয়া আপুর ইজ্জত চলে গেছে। যা হবার হয়েছে বাদ দে, শরীফাকে সরি বলে দিস। আর তোকে যে লাথিগুলো মারছি, ব্যথা পাইছস? না, আরাম পাইছিস। আচ্ছা শোন না, বল। সিনথিয়া আপু তো আমার জন্য সমস্যা হয়েছে, তাই আমি ওনাকে বিয়ে করতে চাই। না থাক, লাগবো না। আমার বোনকে নিয়ে আমি ভাববো। আমি সকালে তোর বাসায় আসবো, তুই যাই বলিস। রাকিব এটা বলে কল কেটে দেয় এবং স্বাধীন সিগারেটটা ফেলে দিয়ে ফোনটা রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ে। সকাল 10টা বাজে। সকাল 10টা বাজে কোনো মেয়ের মিষ্টি কণ্ঠে ডাকে আর কোমল হাতের ছোঁয়ায় স্বাধীনের ঘুম ভাঙ্গে, কিন্তু ঘুম সম্পূর্ণ ভাঙ্গে না, যার কারণে স্বাধীন মেয়েটাকে একটানে নিজের কাছে টেনে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। আর মেয়েটা ও করে হঠাৎ স্বাধীনের ও শব্দে সম্পূর্ণ ঘুম ভাঙে। স্বাধীন দেখে ও নেহাকে ধরে কিস দিতেছে। স্বাধীন এক লাফে বিছানা থেকে উঠে আর নেহার উদ্দেশ্যে বলে, আপনি এখানে কেন? তোকে ডাকতে আসছিলাম, কিন্তু তুই জোর করে কিস করে দিছস। সরি, এটা কাউকে বলবেন না প্লিজ। ওকে, নিচে আয়। রাকিব আর ওর সম্পূর্ণ পরিবার আসছে সিনথিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে। বলেন কি? আপনি যান, আমি আসতেছি। ওকে।
কথাটা বলে ও দরজার সামনে এসে দাঁড়ায়, আবার পিছনে ফিরে চোখ টিপ মারে আর চলে যায়। আর সাথে নিজের অজান্তেই মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে নিচে আসলো আর দেখে শরীফা এবং রাকিব আর ওদের বাবা মা আসছে। আর ওদের সামনে মাথা নিচু করে বসে আছে সিনথিয়া। তখন রাকিবের বাবা বলে, এই তো স্বাধীন বাবা চলে আসছে, বসো বাবা বসো। স্বাধীন বসতে বসতে বলে, আঙ্কেল, হঠাৎ আপনারা এখানে? তোকে তো কাল রাতে বলছি। তখন সিনথিয়া নিচু কণ্ঠে বলে, আমি রাকিবের সাথে একলা ভাবে কথা বলতে চাই। অবশ্যই যা রাকিব, সিনথিয়াকে নিয়ে সাদে যা। ওকে। তারপর রাকিব আর সিনথিয়া উপরে আসে এবং সাথে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলা শুরু করে, তুমি কি সত্যি বিয়েতে রাজি? তুমি তো আর তোমার পরিবার তো জানে কাল রাতে আমি সিনথিয়া এই কথা বলতে যাবে, তখনই রাকিব কাছে এসে ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা হচ্ছে সেটা যেটা একজন মানুষের খারাপ সময় পাশে থাকে। ভালোবাসা সেটাকে বলে না যেটা খারাপ সময় সাথে ছেড়ে দেয়। কিন্তু কোনো কিন্তু না। আপনি আমার পরিবারের সাথে কথা ভাবতেছেন, তারা নিজেই আপনাকে পছন্দ করে। তখন সিনথিয়া মাথা নিচু করে নেয়। তখন রাকিব ওর আরো কাছে এসে ওর দু হাত দিয়ে সিনথিয়ার মাথার দুপাশে ধরে উপর দিকে উঠিয়ে বলে, কানের সামনে মুখ এনে বলে, কি গো মিস পাপ্পি, কি দিতে পারি? রাকিবের কথা শুনে সিনথিয়া মুচকি হাসে এবং লজ্জা পায়। তখন রাকিব সিনথিয়ার হাসি দেখে ও দুঠোঁট আর সিনথিয়া দুঠোঁট একসাথে করে দেয়। এভাবে কিছুক্ষণ যেতেই পিছন থেকে স্বাধীন বলে, তোরা এসব রোম্যান্স বিয়ের পরে ঘরে করিস, বাহিরে আর এখন করা লাগবো না। স্বাধীনের কথা শুনে ওরা একে অপরকে ছেড়ে দিয়ে দূরে চলে যায়। তখন রাকিব বলে, আব্বে ইয়ার, তুই আর আসার সময় পাস নাই? চুপ কর শালা আপু, তুই নিচে যা আর মাথায় ঘুমটা দিয়ে যা। সিনথিয়া মাথা নেড়ে হ্যাঁ বলে চলে যায়। তখন স্বাধীন রাকিবের পাশে এসে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। তখন স্বাধীন বলে, রাকিব স্বাধীনের কথা মতো পিছনে ফিরে আর দেখে শরীফা একটা ছেলের সাথে হাসতে হাসতে কথা বলতেছে। তখন স্বাধীন বলে, আচ্ছা আঙ্কেল, আন্টিকে কিভাবে রাজি করছে? আমি করি নাই, ওনারা নিজেরা আমায় বলছে। আর আমি তোর বোনকে ভালোবাসতাম তাই বলে দিচ্ছি। আমি বুঝিনি আন্টিরা তোকে নিজে থেকে বলছে। চলে যাবার পরে আম্মু, আব্বু এবং শরীফার বাবা মা এসে আমায় বলে সিনথিয়াকে বিয়ে করতে বলে। এসব আমাদের কারণে হয়েছে, আর যেহেতু আমার কারণে হয়েছে আমাদের উচিত এই কাজটা করা। ও আই সি। বেড়া এখন শরীফারে নিয়ে চিন্তা। কোনো চিন্তা নাই, তোদের বিয়ের দিন শরীফের বিয়ে হবে। কিন্তু কার সাথে? পিছনে ফিরে দেখ, এটা হচ্ছে শরীফার বিয়ে, আর ওর বিয়ে ভেঙে যাক এটাই চেয়েছিল। আর যদি না ভাঙতো তো শরীফার হলুদের রাতে পালিয়ে যেত। আর আজকে ও আমার মাধ্যমে ওর বিয়ের প্রস্তাব দিছে। ও, তাহলে তো আর কোনো চিন্তাই নাই। আর সরি রে। কেন? কালকে তোকে মারার জন্য। ইটস ওকে, তোর এটার জন্য আমি আমার ভালোবাসা মানুষকে পেয়েছি। মনে রাখিস, আমি কালকে আমার বোনের ইজ্জত ছিনিয়ে নেবার জন্য ওর জীবন যেমন কেড়ে নিছি, তুইও যদি কষ্ট দিস তো আমি তোকে ছাড়বো না। হয়তো তোকে ওর মতো করবো না, তবে তোকেও করবো, এটা শিওর। আরে চিন্তা করিস না, তো চল আমরা নিয়ে যাইগা। আর তুই তো মনেই হয় নাস্তা করিস না। তারপর রাকিব আর স্বাধীন নিচে আসে এবং স্বাধীন নাস্তা করে নেয়। তারপর রাকিবকে নিয়ে নিজের রুমে আসে এবং রেডি হয়ে নেয় এবং রেডি হয়ে নিচে আসে দেখে নেহা, সিনথিয়া, শরীফা বসে গল্প করতেছে। কিন্তু সিনথিয়া আগে থেকে শান্ত হয়ে গেছে আর ওদের মা বাবারা ওদের বলে বাইরে চলে যায়। তখন স্বাধীন সিনথিয়াকে জড়িয়ে ধরে বলে, দেখ আপু, একটা দুর্ঘটনা ঘটে গেছে, তুই চিন্তা করতেছস কেন? আমি তোকে শাস্তি দিচ্ছি, তাই না? আর রাকিব তো তোকে বিয়ে করতেছে, তাই না? তারপরে এইভাবে থাকার মানেটা কি বলতো? আমি যে ছেলে গম্ভীর, সে ছেলে বর্তমানে কত দুষ্টামি করি, আর তুই কালের ঘটনা নিয়ে এমন কেন করতেছিস? আপু হাস, একবার হাস, আগের মতো হয়ে যা। তখন সিনথিয়া
হেসে আর স্বাধীনের মাথায় হাত বুলিয়ে বলে, বাহ, আমার ভাইটা আজ দেখি কত বড় হয়ে গেছে, এখন ও ওর বোনকেও বুঝায়। এই তো এটা আমার বোন। ওহো, ভাইয়ের মাথায় হাত বুলাচ্ছ আর আমায় একটা পাপ্পি দাও। তুই আমার কাছে পাপ্পি চাস ভুলে গেছিস তো নাকি আমি তোর সিনিয়র? আমার ভাই চাইতে পারে, ও তোমার হবু বর। হবু বর এখনো হয় নাই, সো আমার বান্ধবীর কাছে পাপ্পি চাইতে পারবে না। আর পাপ্পি নিতে হলে টাকা দিতে হবে। দিতে পারবি? নো, তাহলে থাক, বিয়ের পরে নিব। এভাবেই সকলে হেসে উঠল। তখন স্বাধীন বলে, কি রে শরীফা, তোর বর কই? ওর অফিস থেকে কল আসছিল। তো ওর বাবা মাকে নিয়ে আসতে বল। আনবো। ওকে। এভাবে কথা বলতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ স্বাধীনের চোখ নেহার ঠোঁটের দিকে পড়ে আর তাকিয়ে থাকে। তখন স্বাধীনের কানে কানে বলে, আমার তোর সাথে কিন্তু মানাবে। দূর হালা। কথাটা বলে সবার সাথে আবারও কথার মাঝে ডুবে যায়। তখন নেহার ফোনে একটা কল আসে। নেহা ফোনে স্ক্রিনে তাকিয়ে আটকে ওঠে এবং ফোনটা হাতে নিয়ে একপাশে গিয়ে কথা বলে। এসে বলে, এভরিওয়ান, আমি যাচ্ছি। কই যাচ্ছিস? বাসা থেকে কল আসছে। চলুন আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসি। থ্যাঙ্কস, লাগবো না। আমি আপনাকে জিজ্ঞেস করিনি বলছি। চলুন। কথাটা বলে স্বাধীন গাড়ির চাবি নিয়ে ওকে নিয়ে বের হয়ে পড়ে। স্বাধীন ড্রাইভ করতেছে। তখন স্বাধীন নেহাকে জিজ্ঞেস করে, কোনো সমস্যা? তখন এভাবে কলটা আসায় ভয় পেলেন? না, কোনো সমস্যা নেই। ও, কোনো সমস্যা হলে বলতে পারেন। না, কোনো সমস্যা নেই। তখন স্বাধীন নেহাদের বাসায় আসে এবং ওকে নামিয়ে দেয় এবং তারপর আবারও বলে, কিন্তু নেহা কিছু না বলে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে যায়। স্বাধীন একটু সামনে এসে দাঁড়ায়। তখন নেহা বের হয়ে আবার একটা সিএনজিতে উঠে কোথাও রওনা দেয়। স্বাধীন সিএনজিটা ফলো করা শুরু করে। সিএনজি এক জায়গায় এসে দাঁড়াতে নেহা সেটা থেকে নেমে সোজা এসে পুরাতন একটা বাসায় ঢুকে। নেহাকে ফলো করতে করতে স্বাধীনও সেখানে আসে। তখনই দেখে স্বাধীন একটা ছেলে দাঁড়িয়ে আছে আর নেহা হাত জোর করে বলতেছে, প্লিজ ভাইয়া, আমার আব্বুকে কিছু করিয়েন না, প্লিজ। কিছু করব না জানেমান, যদি আমার কথা শোনো। বলুন, আমার কি করতে হবে? আমার সাথে 1 ঘন্টা কাটাতে হবে। নেহা ছেলেটার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে এবং পরে মাথা নেড়ে হ্যাঁ বলে। এটা দেখে স্বাধীনের বুকে কেন জানি ব্যথা অনুভব হয়। তখন ছেলেটা এসে নেহার গালের দুপাশে দুটা হাত দিয়ে ধরে এবং কিস করতে যাবে। তখনই স্বাধীন পিছন থেকে এসে লাথি মারে। স্বাধীনের লাথি খেয়ে ছেলেটা কিছু দূরে গিয়ে পড়ে। তখন ছেলেটা উঠতে উঠতে বলে, কে রে তুই? আমি তোর জম শালা। তুই আমায় চিনোস না। তুই কে রে? আমি এমপি তামিমের ভাই, আরিয়ান সরকার। ও তাই? কথাটা বলে স্বাধীন ওকে কুত্তার মতো মারা শুরু করে। এক পর্যায়ে কোমর থেকে গুলি বের করে আরিয়ানের মাথা বরাবর করে দেয়। তখন নেহা এসে বলে, এটা কি করছস? এখন আমার বাবা কই সেটা কিভাবে জানবো? আপনার বাবা বাসায় ফোন দিয়ে জিজ্ঞেস করুন, বিশ্বাস না হলে। স্বাধীনের কথা মতো নেহা ফোন দিয়ে জিজ্ঞেস করে আর সত্যি সত্যি দেখে ওর বাবা বাসায় নাকি চলে গেছে। তখন নেহা ফোন কেটে দিয়ে ফোন ব্যাগে রেখে স্বাধীনের দিকে তাকিয়ে বলে, আসলে বলতো তুই এসব করছস কেমনে? আর পুলিশও তোকে ধরে না, তোকে দেখলে ওরা চলে যায়। সেটা আপনার জানতে হবে না, এখন চলুন। আর নেক্সট টাইম থেকে কোনো সমস্যা হলে আমায় বলবেন। ওকে। তো চলুন। তারপর স্বাধীন নেহাকে নিয়ে গাড়িতে উঠে আসে এবং গাড়ি চালানো শুরু করে। আর নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর স্বাধীন ওর দিকে আর চোখে তাকায়। কিছুক্ষণ পর নেহাদের বাসার সামনে আসে। তখন নেহাকে নামিয়ে দেয় আর নেহা বলে, আয় আমাদের বাসায় আয়। না থাক, আর বিকালে চলে আসিয়েন। তোকে আমি জিজ্ঞেস করি নাই, আয় গাড়ি থেকে নাম। আরে থাক। স্বাধীন, নাম বলছি। তারপর স্বাধীন নেহার জোড়াজড়িতে নামে আর ওর সাথে ভিতরে আসে। তখন নেহা নেহার বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, আব্বু তুমি কখন আসছো আর কে আনছে? কিছু পুলিশ অফিসার আর একটু আগে আসছিল। আর স্বাধীন বাবা যে হঠাৎ আমাদের বাসায় কেন? দাওয়াত দিতে আসছি। কিছুদিন পর সিনথিয়া আপুর বিয়ে তো, তাই আপনাকে আর আন্টিকে দাওয়াত দিতে আসছি। ও তো কখন? এই তারিখে চলে আসিয়েন তো, আমি যাই। যাবি মানে? তুই এখন যেতে পারবি না, আমার সাথে একসাথে বিকালে যাবি।
আরে নেহা আপু, আপনি তো জানেন আমার এখন অনেক কাজ আছে। স্বাধীন থাকো বাবা, আজ দুপুরে আমাদের এখানে খাবার খেয়ে যাও। তুমি তো একদমই আসো না। তিনজনের জোড়াজুড়িতে স্বাধীন রাজি হয়। তখন নেহার মা বলে, নেহা, ওকে নিয়ে তুই ওপরে তোর রুমে যা, আমি নাস্তা পাঠাই দিচ্ছি। ওকে মা। তারপর নেহা স্বাধীনকে নিয়ে উপরে আসে। আর তখনই স্বাধীন বলে, এসবের কোনো প্রয়োজন ছিল? তুই তো তেমন আসোস নাই, তাই না? ও আচ্ছা, আপনার কি বিএফ আছে? স্বাধীন নিজের অজান্তে কেন জানি এটা বলে। নেহা এটা শুনে চোখ ছোট ছোট করে তাকায়। তখন স্বাধীন তোতলাতে তোতলাতে বলে, না মানে এমনি। ও আচ্ছা, না আমার কোনো বিএফ নাই। ও কেন? কারণ আমি একজনকে খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি। নেহা এটা শুনে স্বাধীনের হঠাৎ কেন জানি মন খারাপ হয়। তা নেহার চোখ এড়ে না। তারপরও বলে না। নেহা বলে, কিরে কি হয়েছে? না মানে কিছু না। তখন নেহার মা আসে আর ওদের নাস্তা দেয় আর চলে যায়। তখন নেহাও জিজ্ঞেস করে, তোর কি জিএফ আছে? না নেই। কেন? না আমার এসব ভালো লাগে না। ও আচ্ছা, নাস্তা করে নিই। আপনিও করেন। তারপর দুজন টুকটাক কথা বলতে থাকে আর নাস্তা করতে থাকে। তখন সিনথিয়া স্বাধীনকে কল দেয় আর বলে, কই রে, কই হারিয়ে গেছস? তোর বান্ধবী রুমে তোর বান্ধবী আসতেই দিতেছে না। উনি বলতাছে ওনাকে নিয়ে বিকালে যেতে। ও আচ্ছা, তাহলে থাক, ওকে নিয়ে আসার সময় আমার হাসপাতালে গিয়ে আমার কেবিন থেকে ওই ফাইলটা নিয়ে আসিস তো। ওকে। কথাটা বলে কল কেটে দেয়। তখন নেহা জিজ্ঞেস করে, সিনথিয়া কেন কল দিছিল? এই ফাইলটা নিয়ে যেতে বলছে ওর কেবিন থেকে। ও আচ্ছা। কথাটা বলে ওরা দুজন আবার বিভিন্ন কথা বলতে থাকে। তখন স্বাধীন নিজের অজান্তে নেহার ঠোঁটের দিকে তাকায়। আর স্বাধীন নেহার কাছে এসে কিছু না বলে চার ঠোঁট এক করে দেয়। নেহা প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, পরে আর করেনি। পরে ও স্বাধীনের সাথে রেসপন্স করে আর নেহা স্বাধীনের ঠোঁটে কামড় দেয়। তখনই স্বাধীনের হুঁশ আসে আর ও নেহাকে ছেড়ে দেয়। তখন নেহা বলে, কি ছেড়ে দিলি যে? সরি, এটা ভুলবশত হয়ে গেছে। আর আপনি নাকি কাকে প্রচুর ভালোবাসেন, তো নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে আমার সাথে রেসপন্স করলেন যে। সে মানুষটার নাম কি জানোস? কি? স্বাধীন, আমার বান্ধবীর ছোট ভাই। স্বাধীন কথাটা শুনে খুশি হয়ে যায় আর ও মনে মনে বলে, সত্যি আমি এত খুশি হলাম কেন? তার মানে? তখনই নেহা ওকে বলে, কিরে কি ভাবতেছিস? কিছু না। তো এখন পাপ্পি দিবি না? আচ্ছা আমি আপনাকে কি ভালোবাসি? বাসুস তো। সেটা কিভাবে বুঝলেন? এই যে আজকে কিস দিলি আর সকালে একবার দিলি। সেটা তো আমার খায়েশও হতে পারে, তাই না? না। কেমনে বুঝছেন? নারী আর শখের পুরুষের স্পর্শ বুঝে কোনটা খায়েশের আর কোনটা ভালোবাসার। ও আচ্ছা, আমি না এই কিছুদিন আপনাকে নিয়ে অতিরিক্ত ভাবতেছি। কিন্তু কেন? নেহা এটা শুনে খুশি হয়ে যায় আর স্বাধীনকে জড়িয়ে ধরে এবং বলে, কারণ ভালোবাসস। স্বাধীনও জড়িয়ে ধরে বলে, সত্যি বলছেন হয়তো। সেজন্য কিন্তু আপনাকে কি কারণে ভালোবাসি সেটা আমার জানা নেই। আপনি কি জানেন আপনি আমায় কি কারণে ভালোবাসেন? না, আর জানতেও চাই না। কারণ আমি যদি তোকে কারণ খুঁজে ভালোবাসি, তাহলে সেটা তোকে না, তোর ওই কারণকে ভালোবাসা হবে। আর হঠাৎ তোর মাঝ থেকে কারণটা হারিয়ে যেতে পারে, আর আমার তোর থেকে। তাই আমি কারণ খুঁজে তোকে ভালোবাসি। কথাটা বলে ওরা দুষ্টু মিষ্টি কথা বলতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ স্বাধীনের ফোনে একটা মেসেজ আসে। স্বাধীন মেসেজটা ওপেন করতে দেখে রাকিবের মেসেজ। মামা কই তুই? কেন, তোর বউকে জিজ্ঞেস কর। আরে বল। নেহাদের বাসায় কেন? আসবি কখনো? বিকালে। জলদি আসিস। কেন? হাদি ভাইয়ের হত্যার বিচার চেয়ে আমাদের মেডিকেল ব্যাচ একটা আন্দোলন করার আয়োজন করছে। ও সরি, ভুলে গেছিলাম যে আমাদের যোদ্ধার বিচার এখনো হয় নাই। আচ্ছা জলদি আসিস। কথাটা বলে কল কেটে দেয়। তখন নেহা বলে, কে মেসেজ দিছিল জান? রাকিব। কেন? হাদি ভাইয়ের হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের মেডিকেল ব্যাচ আন্দোলনের আয়োজন করছে। ও আচ্ছা, তাহলে আমরা খাবার খেয়ে রওনা দিব। ওকে। তখনই জোহরের আজান ভেসে আসে চারিদিক জুড়ে।
আজানের সুরে নেহা হঠাৎ থমকে যায়। স্বাধীনও চুপ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। আজান পড়ছে, আগে নামাজ পড়বি তারপর খাবি। ঠিকই বলছেন। দুজন আলাদা আলাদা করে অজু করে নেয়। নেহা নিজের রুমে জায়নামাজ পাতে আর স্বাধীন পাশের রুমে নামাজ পড়ে। নামাজ শেষে স্বাধীন দোয়া করতে করতে হঠাৎ নেহার কথাগুলো মনে পড়ে। কান খুঁজে ভালোবাসি না, নিজের অজান্তেই মুচকি হাসি দেয় আর বুকের ভেতর কেমন যেন শান্ত একটা অনুভূতি কাজ করে। ঠিক তখনই নিচ থেকে নেহার মায়ের ডাক আসে। নেহা, স্বাধীন, খাবার রেডি। আসছি মা। কথাটা বলে নেহা জায়নামাজ উঠিয়ে স্বাধীনের রুমে এসে বলে, কি গো, তোর হয়েছে? চলো। ওকে। দুজন নিচে আসে। ডাইনিং টেবিলে বসতে নেহার বাবা হালকা হাসি দিয়ে বলে, স্বাধীন বাবা, তো কেমন কাটতেছে দিনকাল? আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো। খাবার চলতে থাকে। সাধারণ কথা, হাসি ঠাট্টা, কিন্তু নেহা আর স্বাধীনের চোখে চোখে অন্য এক ভাষা। কেউ সেটা খেয়াল করে না, কিন্তু দুজনেই বুঝতে পারে। খাওয়া শেষে নেহা উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। ওকে। কি রে, এখন যাবি গা? পরে যাইলে হয় না? আন্টি একটু কাজ আছে তাই। ওকে, আমরাও সময় মতো চলে আসব। আঙ্কেল। তারপর স্বাধীন বাইরে এসে দাঁড়িয়ে ফোন বের করে রাকিবকে কল দেয়। হ্যালো, আমি আসতেছি, তুই চলে আস। ফোন কেটে দিয়ে স্বাধীন পাশ ফিরতে দেখে নেহা দাঁড়িয়ে আছে। চল। ওকে চলো। তারপর গাড়ির সামনে আসে এবং গাড়িতে ওঠার পর নেহা হঠাৎ গম্ভীর হয়ে যায়। আজকের আন্দোলনটা বিপজ্জনক হতে পারে না? হতে পারে, কিন্তু কিছু লড়াই পেছনে দাঁড়িয়ে দেখা যায় না। তুই সাবধানে থাকিস। তুমি দোয়া করিও, তাহলে হবে। নেহা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। গাড়ি চলতে শুরু করে। শহরের রাস্তায় তখন ব্যস্ততা, মানুষের ভিড়। হঠাৎ স্বাধীন বলে, একটা কথা। কি? আজ যদি কিছু হয়ে যায়? এইসব কথা বলবি না, কিছু হবে না। নেহার কণ্ঠে ভয় আর ভালোবাসা দুটোই মিশে থাকে। দূরে দেখা যায় ব্যানার, স্লোগান, মানুষের ভিড়। মেডিকেল ব্যাসের আন্দোলন শুরু হয়ে গেছে। ওখানেই তো। হ্যাঁ। গাড়ি থামতেই স্বাধীন নামার আগে নেহার হাত ধরে বলে, যাই হোক, একসাথে থাকবো। কথা দিলি তো? কথা। আর তুমি গাড়ি থেকে নেমো না, আমি গাড়ি লক করে দিতেছি। ওকে। তারপর স্বাধীন নেহার থেকে বিদায় নিয়ে কলেজ গেটের সামনে আসে। তখনই স্লোগানে ভেসে আসে, হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। আর ঠিক সেই মুহূর্তে রাকিব আসে এবং স্বাধীনকে নিয়ে যায়। তারপর সকলে আন্দোলন শুরু করে। সেই মুহূর্তে 4টা বাইকে করে 8 জন মুখোশধারী লোক এসে তাদের লিডারকে বলে, এই আন্দোলন এসে সমাপ্তি কর, না হয় কিন্তু তোরা একটাও বাঁচবি না। আমরা হাদির অনুসারী মরতে সর্বদা রাজি, আর তোরা আমাদের দেশে এসে আমাদের হুমকি দেস। তোদের শেষবার বলতেছি না, হজো কিন্তু। তখন স্বাধীন ভিড়ের মাঝ থেকে এসে বলে, না হয় কি করবি শালা? তখন লিডার একটা গুলি বের করে একটা ছেলের মাথা বরাবর গুলি করে। এটা দেখে সবাই কিছুটা পিছু হয়ে যায়। তখন স্বাধীন কোমর থেকে গুলি বের করে, সাথে সাথে সবাইকে গুলি করে আর সব কয়টা মাটিতে পড়ে যায়। তখনই আরও কিছু ছেলে আসে, তারাও গুলি করা শুরু করে। স্বাধীন একলা পারতেছিল না, তখন সবাই যে যার মতো পাইতেছে তা নিয়ে আসে। তখনই ওদের গুলি শেষ হয়ে যায় আর লিডারের শেষ গুলিটা গিয়ে স্বাধীনের বুকের পাশে লাগে। স্বাধীন মাটিতে পড়ে যায় আর ওরা পালিয়ে যায়। স্বাধীনকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং ওর গুলি বের করে। তখন রাকিব বলে, সরি রে দোস্ত, পারলাম না ওদের ধরতে। সমস্যা নাই, শুধু একটা চিন্তা, হাদি ভাই কি আদৌ বিচার পাবে? 80% সম্ভাবনা আছে, আর 20% নো। কেন? ভুলে গেছিস কি এটা যে বাংলাদেশ? তখন সেখানে উপস্থিত সকলে মাথা নিচু করে নেয়, কারণ শরীফ সত্যি কথাটা বলেছে। কিছুক্ষণ চুপ থাকার পর স্বাধীন বলে, আচ্ছা ফারুক স্যার কই? উনি মাত্র কেবিনে গেছে। কেন? ওনারে একটু ডাক। কিন্তু কেন? ডাকতে বলছি, ডাক। তখন একজন ছাত্র গিয়ে স্যারকে ডেকে নিয়ে আসে। এখন কেমন লাগতেছে স্বাধীন? ভালো স্যার, একটা ছোট্ট হেল্প করতে পারবেন? বলো, কি হেল্প? আমার আপুর কেবিন থেকে এই ফাইলটা এনে দিতে পারবেন? আপু বলছে নিয়ে যেতে। ওকে। স্যার ঢুকে বলে। কথাটা বলে স্যার সিনথিয়ার কেবিনের উদ্দেশ্যে বের হয়। তখন স্বাধীন সবার উদ্দেশ্যে বলে, ব্রো, সকলে পরশুদিন
আমাদের বাসায় চলে যায় ও, কারণ পরশুদিন মিস্টার রাকিব আর ডক্টর মিস সিনথিয়ার গায়ে হলুদ। কিছু ওদের বাসায় যাবা আর কিছু আমাদের বাসায়। কিরে মামা, দাওয়াত তো দিস নাই? আরে মিছিল শেষ হলে দিতাম তো, সবাই চলে এসো। ও বাবা। তখন স্যার ফাইল দিয়ে কেবিনে ঢুকে আর বলে, তো স্বাধীন কি এখন চলে যাবে? তখন স্বাধীন উঠে বসতে বসতে বলে, জি স্যার, কারণ পরশুদিন আপুর গায়ে হলুদ। ও হ্যাঁ, মিস সিনথিয়া তো আমাকে বলেছিল অভিনন্দন, রাকিব বিয়ে করে আবার পড়ালেখা থেকে মন উঠিয়ে নিও না। জি না স্যার। আমি যাই, কলেজে অনেক ঝামেলা হবে এই আন্দোলনের কারণে। ওকে স্যার, কোনো হেল্প লাগলে বলবেন। ওকে ওকে। তারপর স্যার চলে যায় আর স্বাধীন ওঠে। দাঁড়াইতে ব্যথায় আহ করে শব্দ করে ওঠে। তখন রাকিব গিয়ে ওকে ধরে আর তখন স্বাধীন সবার থেকে বিদায় নিয়ে রাকিবকে নিয়ে গাড়ির সামনে আসে। গাড়ির চাবি রাকিবকে দিয়ে বলে, তুই ড্রাইভ কর। তারপর রাকিব দরজা খুলে স্বাধীনকে পিছনে বসিয়ে দেয় আর দেখে নেহা ঘুমিয়ে আছে। তখন রাকিব বলে, কিরে, উনি এতক্ষণ এখানে ছিল? হুম। কথাটা বলে ও নেহাকে ডাকে। নেহা উঠে আর স্বাধীনকে বলে, কি মিস, ঘুম হয়েছে? নেহা পিছনে তাকিয়ে দেখে রাকিব পিছনে সিটে বসে আছে, গায়ে কোনো কাপড় নাই, পেটে ব্যান্ডেজ। নেহা এটা দেখে পিছনে এসে স্বাধীনের পেটে হাত দিয়ে বলে, কি হয়েছে তোমার কলিজা? কিছু না, সামান্য পেটে গুলি লাগছে। সাবধানে থাকবা। আরে শুধু গুলি লাগছে, এমনি। সুস্থ আছে, অস্থির হবার কোনো কারণ নেই জান। রাকিব ড্রাইভিং সিটে বসে ওদের কথা শুনে বলে, কিরে, তোরা একজন আরেকজনকে কখন থেকে জান বলো, এমনিতে একজন আরেকজনের পেছনে হাত ধুয়ে পড়ে থাকোস। তারপর রাকিব গাড়ি চালানো শুরু করে আর স্বাধীন ওকে সব বলে আর নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে, ওর হাত দিয়ে দুষ্টামি করে। তখন রাকিব বলে, কিরে বলস কি, একজনে একসাথে না থাকতে না পারলে পীড়িত হয়ে গেছে, একদিকে ভালোই হয়েছে, চল আমাদের সাথে তোরাও বিয়ে করে নে। না, পরে করব। তোদের ইচ্ছে। তুই সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা আর জান একটা কিস দাও। নো, আগে বাসায় যেয়ে নেই। সত্যি তো? জান। ওকে। তারপর নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে রাখে আর রাকিব গাড়ি চালাইতে থাকে। কিছুক্ষণ পর ওরা বাসায় এসে পৌঁছে যায়। স্বাধীন আর নেহা গাড়ি থেকে নেমে যায় আর নেহা স্বাধীনকে ধরে বাসায় ঢুকে তখন দেখে সোফায় সিনথিয়া, শরীফা আর বড় বাবা আর বড় মা এবং একজন লোক এবং মহিলা আর একজন ছেলে। স্বাধীনকে এভাবে দেখে বড়াব্বু বলে, কিরে, তোর কি হয়েছে? বরাবর কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। স্বাধীনকে এই অবস্থায় দেখে ওই লোকটা এসে ধরতে ধরতে বলে, কিরে, কি হয়েছে বল? আপনি আমাকে ছুবেন না মিস্টার ইকবাল। এটা বলে লোকটার হাত ছুঁড়ে ফেলে উপরে চলে যায়। তখন রাকিব বাসায় প্রবেশ করে আর তখন সিনথিয়া নেহাকে জিজ্ঞেস করে, কিরে নেহা, ওর পেটে কি হয়েছে? গুলি লাগছে। মানে কিভাবে? সিনথিয়ার কথা শুনে রাকিব সব বলে। রাকিব বলার পর নেহা বলে, ও এমন রিয়েক্ট করলো কেন? আমি ওর বাবা। ও যখন 10 বছর বয়সী ছিল তখন ওর মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সাথে ওর বোন। এবং কিছুদিন পর আমি ওকে বিয়ে করি। তারপর থেকে আমি আমার কলিজার সন্তানের কাছে ঘৃণার পাত্র হয়ে পড়ি। ও চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এটাই আশা করি আমি। তখন নেহা আর রাকিব সিনথিয়াদের পাশে এসে বসে আর তখন সেই ছেলেটা সে নেহার দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি ইরফান। হ্যালো, আমি নেহা। ওহ, পরিচিত হতে পারি? তখন উপর থেকে স্বাধীন এসব দেখতেছিল আর স্বাধীন চিৎকার করে বলে, ওই নেহার বাচ্চা, উপরে আয়। পোলা দেখলে ওর সাথে কথা বলতে মন চায়। সবাই স্বাধীনের কথা শুনে অবাক হয়, শুধু রাকিব বাদে। রাকিব ইশারা করে নেহাকে যেতে বলে। তখন নেহা চলে যায় আর রাকিব বলে, শাশুড়ি মা, আপনার ছেলেকে বিয়ে করিয়ে দিয়েন আমাদের পরে নেহার সাথে। ওর সাথে কেন? কারণ ওরা একজন আরেকজনকে ভালোবাসে। রাকিবের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে, শুধু ইরফানের বাদে। ইরফানকে দেখে রাকিব বুঝলো ও নেহাকে দেখার সাথে সাথেই পছন্দ করে বসেছে। তখনই সিনথিয়া বলে, কেমনে কি রাকিব? তারপর রাকিব সব বলে খুঁচিয়ে শুধু কিসের কথা বাদ দিয়ে সব বলে রাকিব সিনথিয়া আর শরীফাকে নিয়ে উঠে উপরে চলে আসে। সিনথিয়া রুমে আসার পরে রাকিব সিনথিয়াকে জিজ্ঞেস করে, ছেলেটা কে? আমার জেঠুর ছোট্ট ছেলে, মানে স্বাধীনের ছোট ভাই।
ও তো জেলাস ফিল করতে আছে। দেখে বোঝা যাচ্ছে। একটা কথা বাদ দিয়ে আমি বাকি সত্যি মিথ্যা সব বলি। কি বাদ দিছস? রাকিব তারপর আবার সম্পূর্ণ কথা বলে সব শুনে সিনথিয়া বলে, ভেরি ফাস্ট। ওদের মাঝে এক দুইবার হয়েছে আর আমাদের মাঝে একবার, অথচ আমরা ওদের আগে মিল হয়েছি। ওই মুখে লাগাম দে, আমি কিন্তু এখানে আছি। মুখে লাগাম কেন দিমু রে? তুইও তো বিয়ের পর তোর বরকে আদর করবি। কথাটা বলে সিনথিয়াকে কিছু বলতে না দিয়ে রাকিব সিনথিয়া আর ওর ঠোঁট এক করে দেয়। প্রায় 2 মিনিট পর সিনথিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, থাক ভাবি, কন্টিনিউ, আমি চলে যাচ্ছি। আরে না থাক বেড়ি। না, আমি ছাদে যাই। এই মাগরিবের সময় ছাদে যাওয়া লাগবো না, তুই বস, আমি কিছু করবো না। সত্যি তো? এই ইরফান কি স্বাধীনের বাবার আপন ছেলে? না, এ তো আমার চাচির আগের ঘরের সন্তান, আর আমার চাচি ডিভোর্সি। ও তো ইরফান ওর বাবার কাছে কেন থাকে না? সেটা জানি না। আজ অনেক বছর পর জেঠু আর জেঠির সাথে দেখা হয়েছে। ও আচ্ছা, বাদ দে। ওরা এটা বলে অন্য বিষয়ে কথা বলতে থাকে। আর এদিকে স্বাধীনের রুমে নেহা ঢুকতেই স্বাধীন নেহাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, কিরে, ছেলে দেখলে তোর কি কথা বলতে মন চায়? সরি জান, ও এসেছিল আমার সাথে কথা বলতে, তাই বলছি। নেক্সট টাইম যেন আর না দেখি। এটা বলে স্বাধীন ওকে ছেড়ে দেয়। তখন নেহা স্বাধীনকে কাছে টেনে 4 ঠোঁট এক করে দেয়। এভাবে কিছুক্ষণ যেতে একজন আরেকজনকে ছেড়ে দেয় আর একসাথে হাঁপাতে শুরু করে। তখন নেহা বলে, কি জান, রাগ কমছে? না। তাহলে কেমনে কমবে? বলতাছি। কথাটা বলে দরজা লাগিয়ে দিয়ে নেহার কাছে এসে বলে। স্বাধীন দরজা লাগিয়ে দিয়ে নেহার কাছে আসে আর ও নেহাকে দেওয়ালের সাথে চেপে ধরে পাগলের মতো কিস করতে থাকে। তখনই নেহা দূরে ধাক্কা দিয়ে বলে, এখন না জান দিতেছে, নামাজ পড়বো, সরো। তাহলে রাতে? ওকে জান, আজ রাতে আমি তোমার সাথে থাকবো। ওকে যাও। তারপর নেহা স্বাধীনের গালে একটা কিস দিয়ে চলে যায় আর স্বাধীন মুচকি হাসি দেয়। তখনই রুমে ইরফান ঢুকে আর স্বাধীনের উদ্দেশ্যে বলে, নেহাকে ছেড়ে দাও, না হয় তোমার অস্তিত্ব থাকবে না। হো রিয়েলি? আমি কি করতে পারি সেটা তুমি জানো না? তখন স্বাধীন বিছানা থেকে ফোন বের করে একটা মেসেজ দেয় আর ফোনটা রেখে ইরফানের বুকে লাথি মারে। ইরফান লাথি খেয়ে রুমের বাইরে গিয়ে পড়ে। তখন স্বাধীন বাইরে এসে ইরফানের উদ্দেশ্যে চিৎকার করে বলে, আমি কে, আমার ক্ষমতা কি তা এখনো জানোস না, আর আমারে হুমকি দিস? আমার ভালোবাসার পিছু ছেড়ে দিতে একটা কথা মনে রাখবি, আমি স্বাধীন, সবার জন্য ডক্টর, আর তোদের মতো কুত্তার বাচ্চাদের জন্য জম। তখন ইরফান ফুলন থেকে উঠে স্বাধীনকে ঘুষি মারে আর ততক্ষণে বাসায় সবাই একসাথে হয়ে যায়। স্বাধীনের রাগ শেষ, আকাশে পৌঁছে যায়। তখনও ইরফানের গলা চিপে ধরে উপরের দিকে তুলে নেয়। তখনই পুলিশ প্রবেশ করে আর স্বাধীনের সামনে এসে স্যালুট দেয়। তখন সবাই অবাক হয়। তখনই পুলিশ অফিসার রাজু বলে, স্যার ওকে আমার কাছে দিন, আমি দেখতেছি। তখন স্বাধীন ইরফানকে ছুঁড়ে মারে আর বলে, তোকে আমি আবারও বলতাছি, আমি সবার জন্য ডক্টর, তোদের জন্য জম। আর একটা কথা মাথায় রাখবি, আমার ভালোবাসার দিকে চোখ দিলেও চোখ তুলে নিব। একে নিয়ে গিয়ে রিমান্ডে দাও। ওকে স্যার। ইরফানকে তুলে নিয়ে যখনই যাবে তখনই স্বাধীনের সৎমা স্বাধীনের কাছে হাত জোর করে বলে, বাবা প্লিজ ওকে ছেড়ে দাও, ও আর খারাপ কিছু করবে না, প্লিজ বাবা। স্বাধীন একবার ওনার দিকে তাকায়, তারপর রাজুকে ইশারা করে ছেড়ে দিতে বলে আর স্বাধীন নিজের রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তখনই সিনথিয়া রাজুর উদ্দেশ্যে বলে, আচ্ছা, আপনারা ওকে ছেড়ে দিচ্ছেন কেন? কারণ উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সিক্রেট র এজেন্টের ক্যাপ্টেন। কি? জি, উনি মাঝে মধ্যে বিভিন্ন দেশে যে ট্যুরে যেত, উনি ট্যুরে যেত না, উনি মিশনে যেত। ওনার সবচেয়ে ভয়ঙ্কর মিশন ছিল 2টা, যেগুলো উনি গুলিও খেয়েছিল। সেগুলো কি কি? পাকিস্তানের সবচেয়ে বড় মাফিয়া সেলিম ভাইকে ধরা আর আমেরিকার মাফিয়া ডন SRK ধরা। মানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মিশনগুলো ও আমার টিমে সম্পূর্ণ করছে। উনি আর ওনার টিম না, শুধু উনি। কি? জি। ওকে আমরা মেডিকেলে পড়াইতাম, তাহলে ও এইসবে কেমনে গেছে? নিচে চলুন, বসে বলবো।
পা ব্যথা করতেছে। ওকে। তারপর সবাই নিচে আসে, সবাই সোফায় বসে। তখন রাজু বাকি অফিসারদেরকে বলে, আপনারা চলে যান। অফিসাররা রাজুর কথা শুনে চলে যায়। আর তখন সিনথিয়ার মা নাস্তা এনে রাজুকে দেয় আর বলে, এখন বলবো ও কিভাবে আসছে? একদিন আমি আর আমার বাবা ডিউটি থেকে ফিরতেছিলাম, আর মেডিকেল কলেজের একটু সামনে যাইতে দেখি বাংলাদেশের ঢাকা শহরে গ্যাংস্টারকে উনি দৌড়ানি দিতেছে। আমার আব্বু ছিল র ক্যাপ্টেন, তাই ওদের পিছু নিলাম। কিছু দূর আসতে উনি ওদের লিডারকে ধরে নেয়। তখন একজন ওনাকে গুলি করতে যাবে, উনি ওর হাতে লাথি মারে আর গুলিটা গিয়ে গ্যাংস্টার লিডারের বুকে গুলি করে দেয়। তখন বাকিরা পালিয়ে যায়। আর আমার আব্বু নেমে পড়ে আর ওনার সামনে গিয়ে বলে, তোমার নাম কি আর কোন মাফিয়া দল থেকে? আমার নাম স্বাধীন। আমি কোনো মাফিয়া দল থেকে না, আমি মেডিকেল স্টুডেন্ট। ওকে মারছো কেন? ও একজন মেয়েকে বিরক্ত করতেছিল, যার কারণে মারছি। তাই বলে সোজা গুলি করে শেষ করে দিবা? তো আপনি কে? RAW এজেন্ট। ও, আল্লাহ হাফেজ। তোমার ভয় করতেছে না? না স্যার। RAW এজেন্টে জয়েন করবা? আমি ডক্টর হব। তাও হও, RAW এজেন্টও তুমি হবা। সিক্রেট রাও এজেন্ট। আর প্রকাশে ডাক্তার, তাহলে মিশনে গেলে করব, কিছু হলে তাও ঠিক করতে পারবা। ওকে, এখন আমার কি করতে হবে? আমার সাথে চলো। তারপর আমার বাবা ওনাকে আমাদের গাড়িতে নিয়ে আসেন, আর গাড়িতে উঠিয়ে আমাদের বাসায় এনে কোনো কথা না বলে আব্বু রুম থেকে একটা কার্ড আর 3টা গান দিয়ে পাঠিয়ে দেয়। আর আমি জিজ্ঞেস করি আব্বু ওকে পরীক্ষা না করে। ও পারবে, আর হ্যাঁ, ওর কোনো সাহায্য লাগলে করিও। এটা বলার পরই আব্বু পিছনে ফিরতে সামনে দাঁড়িয়ে থাকে মাফিয়া সেলিম ভাই, যার বিরুদ্ধে আব্বুর কাছে অনেক প্রমাণ ছিল। ও আব্বুকে গুলি করে, আর উনি গুলির শব্দ শুনে আবার আসে আর সেলিমের দলের সাথে লড়াই করতে থাকে। ওর দলের সবাইকে হারিয়ে দেয় আর ও পালিয়ে যায়, এবং আমি আব্বুকে হাসপাতাল নিয়ে আসি। উনিও আসেন। ডক্টর কিছুক্ষণ পর বের হয়ে বলে, ওনার জ্ঞান ফিরছে। এটা বলে চলে যায়। আর আমার বাইরে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর একজন নার্স এসে বলে, ওনার জ্ঞান ফিরছে। আমরা ভিতরে যাই। তখন আব্বু ওনাকে একটা পেন ড্রাইভ দিয়ে বলে, এটাতে ওর সব প্রমাণ আছে, আমরা মারা গেলেও ওকে ছাড়বা না। আর হ্যাঁ, এটার মধ্যে 10 জন ছেলের নাম্বার ছবি আছে, ওরা তোমার দলের হবে। আর এটাই আমাদের রাও এজেন্টের স্যারের নাম্বার আছে, ওনাকে ফোন দিয়ে RAW75 এটা বলবা, উনি তোমাকে সম্পূর্ণ সাহায্য করব। ওকে স্যার। আর আপনার কিছু হব না? এ হচ্ছে আমার ছেলে অফিসার রাজ, ও তোমার সাহায্য করব। পরিচয় হয়েছি। এখন তুমি বাসায় যাও। কিন্তু যা বলছি তাই করো। ওকে। তারপর উনি চলে যায়। আর সে রাতে হাসপাতালে আবার সেলিম হামলা করে বাবাকে মেরে দেয়। এটা আমি ওনাকে বলি। আর উনি কেমনে কেমনে জানি আব্বুর দেওয়া ছেলেদের সাহায্যবাদে সেলিমকে ধরে বাংলাদেশে নিয়ে আসে। তখন সরকার ওনাকে ক্যাপ্টেন বানিয়ে দেয়, আর আমি ওনার ভক্ত হয়ে যাই। এটাই কাহিনী। ও হ্যাঁ, উনি ওনার মা বাবাকে ঘৃণা করে, তবে ভিতরে থেকে না। উনি সর্বদা ওনার পরিবার দিকে খেয়াল রাখতো। ইরফান ওনার আপন ভাই না, তারপরে উনি সকল সমস্যা ইরফানের বড় ভাই হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজ এমন কি হয়েছে যে ওকে আমাদের হাতে তুলে দিতে ছিল? এটা বলে রাজু নিজের কথা শেষ করে। ইরফান রাজুর কথা শুনে মাথা নিচু করলো। তখনই ইরফানের মা ইরফানকে থাপ্পড় মারে আর রুমে চলে যায়। তখন রাজু দাঁড়িয়ে বলে, আজ তাহলে উঠি। খাও, রাতে খাবার খেয়ে যাও। না আন্টি, অবশ্য একটু কাজ আছে, ওটা শেষ করতে হবে। আবার আসো। জি আন্টি। তারপর রাজু চলে গেল। আর সিনথিয়ার মা বাবা ওদের রুমে, আর স্বাধীনের বাবা মাও চলে গেল। তখন সেখানে ছিল নেহা, ইরফান, রাকিব আর সিনথিয়া আর শরীফা। তখন ইরফান এসে নেহার সামনে মাথা নিচু করে বলে, সরি ভাবি, আমি আসলে বুঝতে পারিনি। সরি কেন? তারপর ইরফান স্বাধীনের সাথে কি হয়েছে সব বলে। সব শুনে নেহা বলে, সরি, আমায় না, তোমার ভাইকে বলো। তো চল, আজ সবাই খাবার আগ পর্যন্ত আড্ডা দিই। কথাটা বলে সবাই আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর স্বাধীন নিচে নামে কোমরে গুলি গুজতে গুজতে। তখন ইরফান ওর সামনে গিয়ে মাথা নিচু করে বলে, সরি ভাইয়া। সামনে থেকে সরো। আগে বলো মাফ করছো কি না। পরে কথা বলবো, এখন সরো।
কথাটা বলে স্বাধীন ইরফানকে সরিয়ে বাইরে চলে যায়। বাইরে সে গাড়িতে উঠে বসে আর কোথাও যেন রওনা দেয় এবং কিছু দূর আসতেই কিছু লোক ওকে ঘিরে ধরে। স্বাধীন গাড়ি থেকে নামতেই ওরা গুলি শুরু করে। স্বাধীনের গায়ে গুলি লাগে না, এমন সময় কেউ একজন ওকে প্রোটেকশন দেয়। স্বাধীন ওর মুখের দিকে তাকিয়ে দেখে ইরফান। তখন ইরফান ওদের গুলি করা শুরু করে আর স্বাধীনও। কিছুক্ষণের মাঝেই সেখানে প্রতিটি লোকের লাশ পড়ে যায়। তখন স্বাধীন বলে, তুমি এখানে? আর গুলি কই পাইছো? তোর ডয়ারে তোর কাছে 3টা, তুই একটা রেখে আসছিলি, সেটা নিয়ে আসছি। তো গুলি চালানো শিখছো কোথায় থেকে? পুলিশের ট্রেনিং করার সময়। ও, তো তুমি আসতেই গেছিলা কেন? আমার ভাই রিক্সে পড়বো আর আমি বাঁচাবো না? আর তুই আমায় তুই করে বলবি, তুমি করে না? না। নাটক করিও না তো। আমি জানি তুমি আমাকে ছোট ভাই হিসেবে মেনে নিছো। ওকে। তো কোনো কাজ আছে? না। তো চলো। ওকে। তারপর দুজন গাড়িতে উঠে ইরফান ড্রাইভিং সিটে বসে আর স্বাধীন ওর পাশের সিটে। ইরফান ড্রাইভিং করতে থাকে এবং কিছুক্ষণের মাঝে ওরা চলে আসে বাসায়। তখন এশার আজান দিতেছে এবং ওরা বাসে প্রবেশ করে। তখন স্বাধীনের বাবা এসে ওকে জড়িয়ে ধরে আর কান্নার বিস্তৃত কণ্ঠে বলে, আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে ছড়িয়ে ধরা লাগবে না, ছাড়ুন। প্লিজ বাবা, আমাকে মাফ করে দে। আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। যে বাপ ছেলের অভিমান বুঝতে পারে না, তিনি আর যাই হোক বাবা না। ভাইয়া, আব্বু তো মাফ চাইছে। আচ্ছা, তোর জন্য আমি শুধু মাফ করছি। আমার কলেজা চুপ। তারপর বাপ ছেলের মিলন হয় আজ 10 বছর পর। তখন বাসের সবাই খুশি। তখন স্বাধীনের সৎমা এসে স্বাধীনকে বলে, আমাকে কি তোমার মা হবার সুযোগ দেবা? সুযোগ কিসের? তুমি তো আমার মা। সত্যি? কথাটা বলে স্বাধীনের মা ওকে আর ইরফানকে জড়িয়ে ধরে আবার বলে, আমার দ্বিতীয় সন্তান। তাইলে বুঝি আমি তোমাদের পরিবারের কেউ না? তুমি তো আমার মায়ের বৌমা। না, ও আমার মেয়ের মতো। স্বাধীনের মায়ের কথা শুনে নেহাও জড়িয়ে ধরে। তারপর সিনথিয়ার মা বলে, এই সবাই আসো খাবার খেতে। ওকে, তোমরা বসো, আমি আসতেছি। ওকে, জলদি আয়। ওকে। কথাটা বলে উপরে চলে আসে। উপরে এসে ওয়াশরুমে আসে। হাত মুখ দিয়ে বের হতে দেখে নেহা ওর রুমে ওর বিছানার উপর বসে আছে। তখন স্বাধীন বলে, কি গো, খাবার টেবিলে না থেকে আমার রুমে কি? তুমি তো আমার খাবার। আরে রাতে তো আমার কাছে থাকবা, তখন খেও। এখন চলো। ওকে, রাতে থাকবো বলে না হয় এমন ছাড়তাম না। ওকে। কথাটা বলে ওরা নিচে আসে এবং খাবার টেবিলে বসে। তখন স্বাধীনের বড় আব্বু বলে, তো বাবা, তোরাও সিনথিয়াদের সাথে বিয়ে করে নে। না বড় আব্বু, প্রথমে আপু বিয়ে করে নিক, তারপর। এই তো আজ সম্মান দিছস, এভাবে সর্বদা সম্মান দিতে পারস না? কে তোরে সম্মান দিছে? হয়তো ভুলে। আর শোন, তোকে আমার সম্মান দেবার কোনো ইচ্ছেও নাই, বুঝছিস? আমার ছেলে যখন তোকে মামা মামা ডাকবে তখন তো সম্মান দিস ভাই। নো বেবি, আর তোর ছেলে হবার আগে আমার মেয়ে হবে, দেখিস। কথাটা বলেই নেহা লজ্জায় নিচের দিকে তাকায়। স্বাধীনের হাতে চিমটি দেয়। তখন স্বাধীন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আরে বাদ দাও, চুপচাপ খাবার খা। তারপর সবাই চুপচাপ খাবার খেতে থাকে এবং খাবার শেষ স্বাধীন সবাইকে বলে, আমি রুমে চলে যাচ্ছি। কথাটা বলে চলে যায় নিজের রুমে এবং কিছুক্ষণ পর নেহা আসে। তখন দরজা লাগিয়ে দেয় আর স্বাধীনের কাছে এসে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বলে, বলি যে আমরা রিলেশনে গেছি যে কতদিন হয়েছে? মানে? আরে রিলেশনে গেছি যে কত সময় হয়েছে? ঠিক করে একদিনও হয় নাই, 7-8 ঘন্টা হবে। আচ্ছা, তখন কিস দাও। তখন স্বাধীন নেহার গালে ছোট্ট করে একটা পাপ্পি দিয়ে দেয়। তখন নেহা বলে, এটা হবে না? তাহলে কোনটা? আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি। কথাটা বলে নেহা স্বাধীনের উপর উঠে বসে, চার ঠোঁট এক করে দেয়। কিছুক্ষণ যাবার পর স্বাধীন নেহাকে কিসের উপর কিস দিতে থাকে। প্রায় স্বাধীন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল। যখন স্বাধীন নেহার নাভিতে কিস দেয় তখন ওর হুঁশ আসে আর ও নিজেকে কন্ট্রোল করে নিয়ে বলে, নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আর নেহাও। আর এভাবে কেটে যায় প্রায় 3টা দিন। এই 3 দিনে নেহা স্বাধীনের ভালোবাসা অনেক দৃঢ় হয়েছে। আর সিনথিয়া, রাকিব আর শরীফার বিয়ে। ওদের বিয়ে শেষ হতে না হতেই সিনথিয়ার বাবা বলে ওঠে, আজ এখানে আমাদের 2 পরিবারের 2 মেয়ের বিয়ে হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে আজ এখানে আরও 2 জনের বিয়ে হবে। তারা হচ্ছে আমার ছেলে স্বাধীন আর আমার মেয়ে বান্ধবী নেহার।
এটা শোনার পর দুজন দুজনের দিকে তাকায়। তখন নেহা ওর বাবা মার সামনে আসে। তখন ওর বাবা মা বলে, আমরা রাজি। ধন্যবাদ বাবা। কথাটা বলে ও ওর বাবাকে একবার জড়িয়ে ধরে। তখন তারপর ছেড়ে দিয়ে স্বাধীন আর নেহা স্টেজে উঠে আসে এবং ওদের বিয়ে সম্পন্ন হয়। তখন একজন লোক রাকিবের বাবার উদ্দেশ্যে বলে ওঠে, জি মাহফুজ সাহেব, জি, শেষ পর্যন্ত একজন ধর্ষিতা মেয়ের সাথে বিয়ে দিলেন, ছি ছি। এটা শোনার পর স্বাধীন রাগান্বিত হয়ে স্টেজ থেকে নামে আর রাকিব সিনথিয়ার হাত শক্ত করে ধরে রাখে। সিনথিয়ার মা বাবা এবং স্বাধীনের মা বাবা অবাক হয়। তখনই স্বাধীন বলে, এখানে ছিছি করার কি আছে? আমার বোন কি নিজ ইচ্ছেতে ধর্ষণ হয়েছে বা শারীরিক সম্পর্ক করছে? এটাকে ধর্ষণ বলে, কারণ ওর নিজের বিরুদ্ধে গিয়ে ওর সব কেড়ে নিছে। তাই আর পারলে আপনারা ধর্ষকের বিচার করেন, যান। তুমি তো মেরে ফেলেছ, না হয় দেখতা। আপনারা কি করবেন সেটা আমাদের জানা আছে। দেশে কত হাজার হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে, আর আপনারা কয়জনের বা বিচার করছেন? তখনই রাকিব সিনথিয়ার হাত ধরে নিচে এসে লোকটার সামনে দাঁড়িয়ে বলে, ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা বলে হচ্ছে সেটাকে যেটা খারাপ সময় পাশে থাকে। আর আমার বাবা কেন লজ্জা করব? আমার বাবা তো গর্ব করব এমন মেয়ে পেয়েছে। আরো কিছু বলতে যাবে তখনই রাকিবের বাবা বলে ওঠে, আমার সন্তান একটা, আমার কোনো মেয়ে সন্তান নাই। আর যদি থাকতো, ও যদি ধর্ষণ হতো, ও আমার কাছেই থাকতো। আর সিনথিয়া আমার বৌমা না, আমার মেয়ে, তাই আমার মেয়ে আমার কাছে থাকবে। আর আপনাদের যাদের লজ্জা হচ্ছে তারা চলে যান, আর যারা থাকবেন খাবার খেয়ে যাবেন। ধন্যবাদ। তখন সবাই রাকিবের বাবার কথা শুনে হাততালি দেয়। আর তখনই সিনথিয়ার বাবা মা এসে হাত জোর করে বলে, আপনাকে অনেক ধন্যবাদ বিআই সাহেব, আপনার মতো মানুষ হয় না। আর আমরা জানতাম না যে ও ধর্ষিতা, জানলেও রাজি হতাম না এই বিয়েতে। তখন রাকিবের বাবা সিনথিয়ার বাবার হাত দুটো ধরে বলে, এটা কি বলেন বিআই সাহেব? আর ও ধর্ষিতা না, ও আপনার জন্ম দেওয়া মেয়ে। এখন থেকে ও আমার মেয়ে, আমি ওর বাবা। এতটা বছর আপনি যেমন ওকে বটগাছের মতো ছায়া দিয়েছেন, এখন থেকে আমি দিব। তখন সিনথিয়ার বাবা রাকিবের বাবাকে জড়িয়ে ধরে আর লোকটা ক্ষমা চেয়ে চলে যায় এবং সবাই বাসায় চলে যায়। সিনথিয়া আর শরীফাকে নিয়ে শরীফার জামাই মা বাবা নাই, তাই ওদের বাসর ঘর রাকিবদের সেখানেই তৈরি করে। আর এইদিকে স্বাধীন এবং নেহার বাসর ঘর সবাই সাজায়। সব কাজ শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। তখন নেহা বাসর ঘরে পৌঁছেছে বসে থাকে আর স্বাধীন তখন আসে। স্বাধীন আসতেই নেহা ওকে পা ধরে সালাম করে, সালাম দিয়ে জড়িয়ে ধরে। তখন স্বাধীন বলে, এই না আমার বউ। আচ্ছা চলো নামাজটা পড়ে নেই। ওকে। এই বলে দুজন অজু করতে চলে যায় এবং অজু করে এসে নামাজ পড়ে নেয় আর গল্প করতে বসে। গল্প করতে করতে স্বাধীন কন্ট্রোল হারিয়ে ওইসব করা শুরু করে। আর আমি সহ সকল সিঙ্গারা থুকু সিঙ্গেলরা গল্প থেকে আলাদা হয়ে যায়।